তো তোমাদের এইটা হলো ফার্স্ট ক্লাস অ্যাকাউন্টেন্সির ক্লাস 11 এর। তো সবার আগে আমরা একটা নতুন স্ট্রিম, নতুন সাবজেক্ট মানে চুজ করেছি বা করবে। তো তোমাদের জন্য আগে সিলেবাসটা দেখে নিতে হবে সবার প্রথমে, তারপর আমরা এগোচ্ছি, ঠিক আছে? আর যেটা বললাম সেটা করে নেবে নেক্সট ক্লাসে। তো তোমরা সবাই জানো যে হলো আমাদের কি সেমিস্টার সিস্টেম হয়েছে। আরেকটা কথা, ক্লাসের মধ্যে ঠিক আছে পার্টিসিপেট করবে। আর যদি কিছু আমি ধরো বলছি যে এটা আসছে এটা আছে, কাউ রেসপন্সের জন্য ওয়েট করতে হবে না কাউকে। তোমার যদি মনে হয় হ্যাঁ স্যার কিছু প্রবলেম হচ্ছে, তো হ্যাঁ স্যার আসছে বা কিছু প্রবলেম হচ্ছে বলে দেবে, ঠিক আছে? এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমি এক পার্টিকুলারলি একজনকে জিজ্ঞাসা করব তারপরেই তোমরা উত্তর দেবে। সেরকমই যখন আমি প্রশ্ন উত্তর করব, যদি একজনকে স্পেসিফিক জিজ্ঞাসা করি তাহলে সে উত্তর দেবে। আর যদি হলো এমনি নর্মালি জিজ্ঞাসা করি ওভারঅল যে কিছু বুঝতে পারছো বা কিছু বলতে চাও বলবে, এবং কোনো ডাউট থাকলে সেইভাবে বলবে, পার্টিসিপেট করবে। কেন তোমরা কোথায় আছো? ওপারে আছো, ক্যামেরার মানে ফোনের ওপারে, বা কেউ কম্পিউটার ক্লাস করলে তার উপর ডিভাইসের ওপারে আছো, ঠিক আছে? তো আমি আছি এই পারে। তো তোমাদের ফেসিয়াল এক্সপ্রেশন ইত্যাদি দেখে আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা কি বুঝছো বা না বুঝছো, ঠিক আছে? তো এটা তোমাদের দায়িত্ব যে হলো স্যারের কাছ থেকে বুঝে নেওয়া বা কিছু ডাউট থাকলে জিজ্ঞাসা করার। ওকে? তো আমি স্ক্রিন শেয়ার করবো এরপর, তারপর তোমরা দেখতে পাচ্ছ নাকি সেটা আমাকে জানাবে। তো আগে আমি সিলেবাসটা তোমাদের বলে দিই। তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সিলেবাসটা দেওয়া আছে, সেটা তো আগে দেওয়া ছিল, ঠিক আছে? তো সেটা আমি এখানেও আরেকবার আলোচনা করে নিয়েছি, কারণ আমাদের এটা ফার্স্ট ক্লাস বলে। দাঁড়াও 1 মিনিট। আর কোনো কিছু যদি কোনো অসুবিধা হচ্ছে, আওয়াজ ইত্যাদি আসতে, সেইটাও আমাকে জানাবে, কারণ আমি তো বুঝতে পারবো না। এটাই হলো ঘটনা। দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি, এটা কি এসেছে? দেখো তো একটা স্ক্রিন শেয়ার করেছি, এসেছে কিনা। এসেছে সবার কাছে স্ক্রিন শেয়ারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, এরকম বলবে তাহলে বোঝা যায়। তোমার 12 এ অনেকে পড়ে, তোমাদের 11 তো নতুন নতুন যারা ইউটিউবে জানে আমাকে, তারা মানে আমার ইউটিউবের পার্টটার কথা বলছি। কিন্তু 12 অনেকে পড়ে, সবাই খুবই আমার সাথে ফ্র্যাঙ্ক এবং সবাই ভালোভাবে পার্টিসিপেশন করে, ঠিক আছে? তোমাদেরও কোনো হেজিটেশন রাখার কোনো দরকার নেই। ওকে? এবার দেখো তোমরা হলো যে স্ট্রিমটা চুজ করেছো কমার্স, তো এখনকার টাইমে তো স্ট্রিম বলে আর কিছু নেই। এনইপি জগৎ থেকে এসে গেছে, মানে নিউ এডুকেশন পলিসি 2020। এটা হলো সরকারের পক্ষ থেকে আনা এমন একটা নীতি, এডুকেশন নীতি। তো সেই অনুযায়ী সমস্ত স্ট্রিম থেকে, মানে সমস্ত সাবজেক্ট সেট থেকে আমাদের সেট 1 সেট 2 সেট 3 থাকে। সেই অনুযায়ী তোমরা বিভিন্ন কম্বিনেশন নিতে পারো। কেউ ইকোনমিক্স নিতে পারো, কেউ অঙ্ক নিতে পারো, কেউ স্ট্যাটিস্টিক্স নিতে পারো, কেউ কম্পিউটার সায়েন্স নিতে পারো, কেউ অ্যাকাউন্টেন্সি নাও নিতে পারো। কিন্তু যারা কমার্সের লাইনে আসতে চাও, কমার্স নিয়ে কিছু করতে চাও, তারা এই সাবজেক্টটা, এটা আমাদের মেন সাবজেক্ট যেটার নাম হলো অ্যাকাউন্টেন্সি, সেটা তোমরা সবাই রেখেছো। আর এইটারই আমাদের ফার্স্ট ক্লাস। ওকে? তো এইখানে আমরা পড়বোটা কি? প্রথম কথা, আগে যখন আমরা মানে ক্লাস 10 এ যখন আমরা পরীক্ষা দিলাম, 1 মিনিট দাঁড়াও। ক্লাস 10 এ যখন আমরা পরীক্ষাটা দিলাম, তো আমরা কি 1 বছরের একটা পরীক্ষা দিয়েছিলাম। মানে কি, যেটা আল্টিমেট ইভলিউশন হবে যেই পরীক্ষাটার দ্বারা। তোমরা তো স্কুলের মধ্যে 40 এর পরীক্ষা, সেই সব কথা বলছি না। যে মাধ্যমিকে তোমরা যে আল্টিমেট বোর্ডের যে এক্সামটা দিয়েছিলে, সেইটাই তো একটা পরীক্ষা হয়েছিল। 90 তে পরীক্ষা দিয়েছিলে, 10 এ প্রজেক্ট ছিল। তো সেরকম আমাদের যে ক্লাস 11 ও আগে এরকমই হতো, যে ঘরে মানে স্কুলের মধ্যে একটা ঘরোয়া পরীক্ষা হতো, আর হওয়ার পর একটা ওভারঅল ফাইনাল একটা পরীক্ষা হতো, ব্যাস হয়ে যেত, তার কোনো ভ্যালুয়েশন কিচ্ছু হতো না। তারপর 12 আসতো, 12 এ একটা বোর্ড হতো। তো এই যে অনেক কি হতো, যখন 11 এ উঠলে অনেক সবার পাখনা গজিয়ে যেত, বহুত পড়াশোনা নেই, কি করবো চল, এরকম এই সমস্ত কাজকর্মের জন্য মানে আমাদের যে গভর্নমেন্ট বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে, সেমিস্টার সিস্টেমটা করেছে। সেমিস্টার সিস্টেমটা করেছে মানে সেমিস্টার মানেই কি 6 মাস, ঠিক আছে? সেমিস্টার কথাটার মানেই তো হলো 6 মাস। তো সেমিস্টার অনুযায়ী করে দিয়েছে, মানে একটা বছরকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? এবার সেটাও ঠিক আছে, ভাগ করেছে। কিন্তু কিন্তু এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো করেছে, এই দুটোতে তোমাকে পাস করতে হবে। আগের বার কি হতো, স্কুলই পরীক্ষা নিত, স্কুলের মধ্যে থেকে হয়ে যেত। এইবারও স্কুলই পরীক্ষা নেবে, স্কুলের মধ্যেই সবকিছু হবে। মানে আমি ক্লাস 11 টার কথা বলছি, কিন্তু তোমাকে পাস করতে হবে। তুমি সেমিস্টার 1 এ, কথার কথা বলছি, কেউ করবে না এরকম কিছু, কিন্তু বলছি কেউ ধরো একটা সাবজেক্টে গেল, তাহলে কি করতে হবে, তাকে সেমিস্টার 1 এ সাপ্লিটাকে ক্লিয়ার করতে হবে। এবং কলেজে যেরকম হয়ে থাকে, তোমাদের দাদা দিদিরা বড়রা যারা আছে কলেজে পড়ে, যেরকম হয়ে থাকে, সাপ্লি মানে একটা সাবজেক্ট যদি কেউ ডোবায়, তাকে ক্লিয়ার করতে হবে। দুটোতে ডোবালে ক্লিয়ার করতে হবে। কিন্তু সেমিস্টার 2 তে ম্যান্ডেটরি পাস করতেই হবে। মানে কোনো সাবজেক্টকে ডোবালে আর চান্স পাওয়া যাবে না, আবার সেমিস্টার 1 থেকে স্টার্ট করতে হবে। তার মানে বুঝতে পারছো তো ক্লাস 11টা কতটা ক্রুশিয়াল হয়ে গেছে। ক্লাস 12টা তো আগে খালি সবাই সিরিয়াস পড়তো,
কিন্তু ক্লাস 11 টা যেকোনো স্ট্রিম যেকোনো সাবজেক্টের কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ। ওকে? খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ক্লাস 11 এ সেমিস্টার 1 এ যদি কিছু ভুলবশত কিছু হয়ে যায় খারাপ, সেটা তবুও একটা চান্স পাবে। ঠিক আছে? কিন্তু সেমিস্টার 2 তেও যদি কিছু ভুলবশত হয়ে যায় তাহলে আবার সেমিস্টার 1 থেকে একদম লেভেল 1 থেকে স্টার্ট করতে হবে। তো এই জিনিসটা সবাই মাথায় রেখে পড়াশোনা করবে। তো এইটুখানি বলতে পারি আমি। আরেকটা ঘটনা হলো তোমাদের সেমিস্টার 1 সেমিস্টার 2 এর দুটো আলাদা আলাদা বই হবে। মানে সেমিস্টার 1 এর যা সিলেবাস আছে তার জন্য একবার আবার বই কিনবে, সেমিস্টার 2 এর জন্য আরেকবার বই কিনবে। তো অনেক বই এরকম থাকে যার মধ্যে দুটো একসাথে পাঞ্চ করা থাকে। তো এটা সেরকম বই হলে সেটা আমি বই টই ইত্যাদি কি করতে হবে পরে আসছি। তো এইগুলো থাকে। ওকে? তো এটা জাস্ট আমি অ্যাকাউন্টেন্সির বললাম বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন তোমরা নিতে পারো। কিন্তু আমার মনে হয় যারা ওভারঅল যারা একটা ওভারঅলে নিতে চাও, ঠিক আছে? ওভারঅলে নিতে চাও তারা অ্যাকাউন্টেন্সি, বিএসটিডি, কস্টটেক, কম্পিউটার অ্যাপ্লিকেশন এই 4 টে সাবজেক্ট নিতে পারো। এই 4 টে সাবজেক্টের সুবিধা কি কি হয়ে থাকছে? যে অ্যাকাউন্টেন্সি তোমরা পড়তে পারছো, এটা দিয়ে অনার্স পেয়ে যাবে। আর বিজনেস স্টাডিজটা ওভারঅল তোমরা ম্যানেজমেন্ট ইত্যাদি যেকোনো টাইমে পড়লেই সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত জায়গাতে থাকে। আর সিএক্সটিএক্স মানে কস্ট আর ট্যাক্স এটা তোমরা কমার্সের যেকোনো মানে ওইটা ভাঙিয়ে যদি তোমরা কিছু করতে চাও সেটাতেও লাগবে, কোনো প্রফেশনাল কোর্স ক্র্যাক করতে লাগবে, পুরো আল্টিমেট অব্দি আছে। ঠিক আছে? আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আজকের যুগ অনুযায়ী এআই ফেআই এর আহ, এত বেশি বিল্ড আপ হচ্ছে এবং আজকের টাইমে কম্পিউটার লিটারেসি জানা দরকার এবং সবাইকে একটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকারই দরকার। ঠিক আছে? মানে আজকের যা টাইম আছে আর্টস হোক কমার্স হোক যাই হয়ে থাকুক না কেন। তো তার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিতে বলেছি, মানে বলছি আমি এটা রেকমেন্ড করব। এবং ভালো হলে তোমাদের যদি ভালো লাগে পরবর্তীকালে তোমরা বিসিএ এমসিএ করতে পারো, সেখান থেকে তোমরা অ্যাজ ইট ইজ যেরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হতে পারবে তোমরা, কেন বিটেক ইত্যাদি না করেও হতে পারবে। ঠিক আছে? তো এইগুলো থাকে। আর যদি কেউ ম্যাথস নিতে চাও, যাদের ম্যাথামেটিক্স এর কোর খুব ভালো আছে তারা হলো ম্যাথামেটিক্স নিতে পারো, কস্ট্যাক্স এর বদলে ম্যাথামেটিক্স নিতে পারো, অ্যাকাউন্ট বিএসটিডি ম্যাথামেটিক্স বা কম্পিউটার নিতে পারো। যারা একদম পিওর কমার্সে যেতে চাও তারা অ্যাকাউন্ট বিএসটিডি ইকো এই তিনটে নিতে পারো। এই তিনটে নিলে একটা সুবিধা থাকে কি তোমরা সিউএট দিতে পারবে, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই এন্ট্রেন্স এক্সাম গুলো সেখানে বসতে পারবে। কেন সেখানে তোমাদের এইগুলো থাকে অ্যাকাউন্ট বিএসটিডি ইকোনমিক্স এর এইগুলো হয়ে থাকে, তার সাথে ম্যাথও নিতে পারো বা কম্পিউটারও নিতে পারো। ঠিক আছে? এইগুলো আছে যে যার মতো, কিন্তু আমি বলবো ওভারঅলের দিক থেকে কেন অনেক সময় অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামে তোমার অ্যাকাউন্ট বিএসটিডি কস্ট্যাক্স অ্যালাউ করে, মানে ডোমেন সাবজেক্ট গুলোকে অ্যালাউ করে, আর ইংলিশ বা বাংলা যা নিতে চাও একটা ল্যাঙ্গুয়েজ নিতে হয়, যা যে ভাষা সেটা নিতে পারো। ঠিক আছে? তো এইগুলো টোটাল আমি বলে দিলাম। এবার আমরা আলোচনা করছি যে সাবজেক্টটা আমি পড়াবো আজকে, সেটা হলো আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল বলে এইগুলো বলে দিলাম। তো এই সাবজেক্টটার নাম হলো অ্যাকাউন্টেন্সি। এটা তোমাদের কমার্সের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমরা চার্টার্ড অ্যাকাউন্ট হতে চাও, কোম্পানি সেক্রেটারি হতে চাও, এমনকি ইঞ্জিনিয়ারিং এও এটা পড়ানো হয়ে থাকে, জানো তো? ইঞ্জিনিয়ারিং এও অ্যাকাউন্টেন্সি পড়ানো হয়ে থাকে। যে কোনো ম্যানেজমেন্টের কোর্সেও অ্যাকাউন্টেন্সি পড়ানো হয়ে থাকে, এমসিএ তেও অ্যাকাউন্টেন্সি পড়ানো হয়, একটুখানি পড়ানো হয়ে থাকে। কেন অ্যাকাউন্টসটা আজকালকার যুগে সবাইকে একটু বুঝতে হয়, কেন এত আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট ইত্যাদি এসে গেছে, সমস্ত কিছু আলটিমেটলি কি একটা কোম্পানি। ঠিক আছে? সেইগুলো আমাকে বুঝতে হবে, একটা বিজনেস, তার জন্য আমাদের এইগুলো লাগে। তো এবার অ্যাকাউন্টেন্সি সিলেবাসের মধ্যে কি আছে দেখো, আমাদের অ্যাকাউন্টেন্সি সিলেবাসের মধ্যে আর কিছু যদি কেউ কিছু জিজ্ঞাসা করার থাকে বেঝিঝাক জিজ্ঞাসা করবে, কোনো কিছু অত ভাবার দরকার নেই। সবার প্রথমে আছে আমাদের ইন্ট্রোডাকশন এন্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে? তো এই পার্টটা আমাদের আছে সবার প্রথমে। তো এর মধ্যে তোমরা কি শিখবে? এর মধ্যে তোমরা বেসিক মানে অ্যাকাউন্টেন্সির বেসিকটা শিখবে, যে অ্যাকাউন্টেন্সি মানে কি, অ্যাকাউন্টিং মানে কি, অ্যাকাউন্ট কাকে বলে, আরো অনেক কিছু টার্ম ইত্যাদি আছে। তারপর কিছু বেসিক অ্যাকাউন্টিং টার্ম শিখবে, কিছু প্রিন্সিপাল শিখবে এবং কিছু কনসেপ্ট শিখবে। এগুলো তো দেখো তোমরা এরকম ভাবে বুঝতে পারবে না, এগুলো তোমরা শিখতে শিখতে বুঝবে। কিন্তু ওভারঅল আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি আর কি কিরকম ধরনের অ্যাকাউন্টিং করে থাকি। সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, আমরা যে সাধারণ হিসাব নিকাশ করে থাকি সেগুলোকে সিঙ্গেল এন্ট্রি বলে। এই লিখলাম যে 100 টাকা এখানে খরচা হলো, 200 টাকা এখানে খরচা হলো, এটাকে বলে সিঙ্গেল এন্ট্রি, মানে আমরা আজীবন ছোটবেলা থেকে যা করে এসেছি। আর ডাবল এন্ট্রি এটা আমরা অ্যাকাউন্টসে শিখবো কি করে এটা বুকস অফ অ্যাকাউন্টকে হলো মানে মানে কি বলবো রিফ্লেক্ট হয়, এর মধ্যে রিফ্লেকশন আসে। তারপর কিভাবে ভ্যালুয়েশন হয়ে থাকে তার একটা নিয়ম আছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতে পারো যেরকম আমাদের আইন হয়ে থাকে, আইনের মধ্যে সেকশন সাবসেকশন থাকে, তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডও সেরকম, মানে এই নিয়ম অনুযায়ী এই কাজগুলো করতে হয়। তারপর তো তোমরা জানো গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, সেটার নাম হলো কি জিএসটি। এটা সার্ভিসেস হবে, সার্ভিস করা আছে, সার্ভিসেস ট্যাক্স হবে পুরোটা। জিএসটি এটা একটা ট্যাক্স, তো সেইটাও আমরা একটু হালকা ফুলকা জানবো, যাদের কস্ট ট্যাক্স সাবজেক্ট আছে সেইখানেও তোমরা পরে জানতে পারবে। তারপর আছে আমাদের
ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস, ভাউচার কি, মানে আমাদের প্রথমে একটা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস গুলো দেখে আমরা ট্রানজেকশনস গুলোকে বাছাই করি, তারপর সেই অনুযায়ী বললাম না ডবল এন্ট্রি, মানে সেই অনুযায়ী আমরা হিসাবগুলোকে রেকর্ড করি, তারপর তার বেসিসে কিছু ভুল ইত্যাদি হলে তার রেকটিফিকেশন কি করে করব, কিছু আলাদা বুকস বানাতে, বুকস বানানো মানে হলো কিছু আলাদা আলাদা এমন একটা নথি বানানো, কিছু ডকুমেন্টস বানানো যার মধ্যে হিসাব নিকাশ গুলো একসাথে কম্পাইল করা থাকে, ঠিক আছে। তারপর রিজার্ভ মানে কি, প্রভিশন মানে কি, রিজার্ভ মানে কোনো টাকা ধর আমি বিজনেসের মধ্যে প্রফিট করলাম, ধরে নাও এটা তো তোমরা জাস্ট ওভারঅল বুঝছো, তোমাদের একটা বেসিক একদম লেম্যান ভাবে বোঝাচ্ছি, আমরা তো জাস্ট সিলেবাসটা ডিসকাস করছি বলে, তারপর তো আমরা আমাদের একদম যে কন্টেন্ট আছে সেটাতে তো আসবোই, জাস্ট আমি বলে বলে যাচ্ছি। রিজার্ভ আর প্রভিশন মানে, রিজার্ভ মানে ধরো তুমি বিজনেসের মধ্যে 100 টাকা প্রফিট করলে, এবার বললে যে ভাই 100 টাকাটা পুরোটা নিয়ে যাওয়ার বদলে কিছু টাকা বিজনেসের জন্য আলাদা করে সরিয়ে রাখি, সেটাকে রিজার্ভ বলে। প্রভিশন মানে মনে হলো তোমার 100 টাকা এখন তোমার কাছে আছে, মনে হলো না ভবিষ্যতে হয়তো আমার 20-30 টাকা হয়তো কেউ আমাকে টাকা নাও দিতে পারে, এরকম একটা ব্যাপার আছে, অনেকের কাছ থেকে তো আমরা বিজনেসে টাকা পাই, সবাই তো সাং টাকা দিয়ে দেয় না, কিছুটা পরে টাকা দেয়, কাউকে কিছু জিনিস বিক্রি করলাম সে বলে ভাই ধারে থাকুক পরে দিচ্ছি, এবার অনেক সময় মুদিখানা দোকানে হয় না মাস কাবারি নিলে ওরকম ব্যাপার, তো সেক্ষেত্রে কিছু টাকা মানে কেউ নাও দিতে পারে, ফ্রড করতে পারে, তার জন্য আলাদা করে রাখা হলো, সেইটাকে বলে প্রভিশন, ঠিক আছে। এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানা হবে। আবার থাকে বিলস অফ এক্সচেঞ্জ, এটা তোমাদের লাস্ট পার্ট থাকবে ইউনিট 4, ঠিক আছে। বিলস অফ এক্সচেঞ্জ, তো এইখানে আমাদের জানা হয় যে একটা টাকার বদলে একটা ডকুমেন্ট কি করে টাকার বদলে কাজ করতে পারে, খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, ঠিক আছে, তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আর এখানে মার্কস দেখতে পাচ্ছ, এটা এটা তো সেমিস্টার 1 এর ক্ষেত্রে, এটা একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ, এরকম ইন্ট্রোডাকশন এন্ড থিওরি বেস অফ অ্যাকাউন্ট, এটা 12 নাম্বার থাকবে। আর ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1 এখানে 16 নাম্বার থাকবে। রিজার্ভ প্রভিশন থেকে 6 নাম্বার, বিলস অফ এক্সচেঞ্জ থেকে 6 নাম্বার, তাহলে প্রথমে দুটো পার্ট খুবই গুরুত্বপূর্ণ, 12 আর 16, 28 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তারপর তো 12 নাম্বার, টোটাল 40 হচ্ছে, আর তোমাদের 40-এ হবে। আর তোমাদের এই লেখা পত্র এইগুলো কিসে হবে দেখতেই পাচ্ছ, মার্ক ডিভিশনটা 12, 16, 6, 6, 40, সব এমসিকিউ তে হবে, কিসে হবে, এমসিকিউ তে হবে, এবং ওএমআর শিটে তোমাদের কি করতে হবে, ওএমআর শিটের মধ্যে পয়েন্টিং করে এক্সাম করে আসতে হবে, যখন আমরা আগে শিখি, তারপর যখন আমরা ফার্দার এগোবো তখন আমরা আরো ডিসকাশন করব কি করে কি ফিল আপ করতে হয়। তোমরা অনেকেই জানো ওএমআরসির বিভিন্ন চাকরির পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সাম এই সমস্ত জায়গাতে হয়, গোল গোল করা থাকে, সেখানে এরকম করে ফিল করতে হয় ভরাট করে করে, পুরো এইভাবে হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এমসিকিউ দেবো, এখানে কোনো লেখার সিন নেই, আবার যখন তোমরা সেমিস্টার 2 তে যাবে তখন আবার লিখতে হবে, তাহলে এই ম্যানারটা ফলো হবে, তার মানে সেমিস্টার 1-এ এমসিকিউ, সেমিস্টার 2-তে লেখা, বা সেমিস্টার 3-তে এমসিকিউ, সেমিস্টার 4-এ লেখা, তার মানে অড সেম গুলোতে আমরা স্যার এমসিকিউ তে দেবো, আর যেগুলো হলো ইভেন সেম আছে মানে 2 আর 4, সেইগুলোতে আমরা কিসে দেবো, সেইগুলোতে আমরা লিখে দেবো, যেরকম আমরা মাধ্যমিক দিয়ে এসেছি, একদম ইজি কথা, ঠিক আছে। আর এমসিকিউ মানে মাধ্যমিকে এমসিকিউ যেরকম আমরা লিখে এসেছি ওরকম না, একটা ডকুমেন্ট থাকবে, তার মধ্যে আমাদের গোল করে আসতে হবে, সেটা যখন আমরা পরে ফার্দার এগোবো তখন শিখবো, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের কি টোটাল সেমিস্টার সিস্টেমের পরিচয়, এবং বলে দিলাম কেন আমাদের ক্লাস 11টা খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি জিজ্ঞাসা করবে কাউকে ক্লাস 11-এ, আরে তোমাদের 1 বছরের যারা বড় সিনিয়রদের, তারা সবাই ঠিকঠাক ভাবে পড়াশোনা করেছে, আরে সেমিস্টার 2 এর রেজাল্ট বেরোবে, কত লোকেরা ফেল করে তারা আবার সেমিস্টার 1 থেকে স্টার্ট করবে, তারপরে চিন্তা করতে পারছো তো কতটা গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে সিরিয়াস পড়াশোনা করতে হবে। আর নতুন স্ট্রিম, এইটা সম্পর্কে স্ট্রিম প্লাস সাবজেক্ট, তো এইটা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই আগের থেকে, তাই তো, মানে তোমরা ধরো কেউ আর্টস নিতে, কেউ সায়েন্স নিতে, তবুও একটা কন্টিনিউশন ছিল, তো এইটা একদম নতুন করে তোমাদের শিখতে হবে। আর অনেক এমন এমন কনসেপ্ট তোমরা জানতে পারবে যেগুলো তোমরা প্রথমে বিশ্বাসই করতে পারবে না, ঠিক আছে, একটুখানি হজম করতে অসুবিধা হবে, কিন্তু সেই সব চিন্তা করতে হবে না, সেটা আমি আছি, একদম তোমাদের যতটা পারবো লেম্যান ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটাই হলো মোট ঘটনা। আর তোমরা যখন উচ্চ মাধ্যমিক দেবে তখন তোমরা 2বার উচ্চ মাধ্যমিক দেবে, একবার সেমিস্টার 3-তে দেবে, বাইরে গিয়ে এক্সাম দিয়ে আসবে এমসিকিউ তে, আবার সেমিস্টার 4-এ যাবে, বাইরে গিয়ে এক্সাম দিয়ে আসবে, ঠিক আছে, ওকে। সবার প্রথমে একটা কথা মাথায় রাখবে, যে আমাদের যখন একদম প্রাচীন কাল ছিল, তাই তো, যখন একদম প্রাচীন কাল ছিল তখনকার মানুষেরা কিভাবে কিভাবে নিজের জীবন যাপন করতো বলতো, তো বলতে পারবে কিভাবে তখনকার মানুষেরা নিজের জীবন যাপন করতো। আমি একদম এনশিয়েন্ট টাইমের কথা বলছি, এনশিয়েন্ট টাইমের কথা বলছি, তখন কে কিভাবে জীবন যাপন করতো, তখনকার মানুষেরা কি করতো, চাষাবাদ করতো, তাই তো, চাষাবাদ করতো, এবং কি করতো, পশুপালন করতো, এইভাবে জীবনযাপন করতো। আর তারা কিভাবে, কারেন্সি তো তখন ওইভাবে বলতে কিছু ছিল না, কারেন্সি মানে আমরা যে রুপিস বলে থাকি, আমাদের বাংলাদেশের হলে টাকা, দেরাম হয়ে থাকে দুবাইয়ের, আমেরিকার হয়ে থাকে ডলার, এই সমস্ত কিছু সেইগুলো তো ছিল না তখন। কি ছিল, বার্টার সিস্টেম, যেটাকে বলা হতো কি বিনিময় প্রথা, এইটা আমাদের চলতো।
সে এ কোনো একটা পশু বা গৃহপালিত পশু বা কিছু নিয়ে আসতো, সে তার বদলে কোনো ধান দিত, রাইস দিত, এই সমস্ত কিছু দিত, এইভাবে চলতো। কিন্তু আস্তে আস্তে যত মানুষের জীবনযাত্রা উন্নতি হয়েছে, মানুষ যত সিভিলাইজড হয়েছে, হতে দেখি তারা প্রডিউস করতে শিখে গেছে, চাষাবাদ করতে করতে তারা অনেক জিনিসপত্র প্রডিউস করতে শিখেছে, তাই তো? প্রডিউস করার ফলে সমস্ত জিনিসের একটা ট্র্যাক রাখার দরকার পড়েছে, কোথায় কি টাকা যাচ্ছে। আর বড় বড় অনেক বলে না এম্পায়ার সৃষ্টি হয়েছে, বড় 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 অনেক জায়গাতে অনেক লোকেরা এসেছে। এর ফলে কি হয়েছে, আমাদের প্রোডাকশনও বেড়েছে। প্রোডাকশন মানে কোনো কিছু উৎপাদন করা, তার জন্য আমাদের হিসাব নিকাশেরও দরকার পড়েছে, কোনো কিছু হিসাব রাখার। তো এই হিসাব নিকাশ করার জন্য, এই হিসাব নিকাশ করার জন্য প্রথম, তো আগে থেকে তো অনেকভাবে হিসাব নিকাশ হতো, কিন্তু এই সাইন্টিফিক, এটাকে কি বলবো আমরা, সাইন্টিফিক হিসাব নিকাশ বলবো। সাইন্টিফিক ভাবে, এটা বৈজ্ঞানিক ভাবে হিসাব নিকাশ করা। কেন আমরা যে আগে কি করতাম, যে 100 টাকা ধরো খরচ হলো, এখন আমরা যে লিখে রাখি 100 টাকা খরচ হলো, 100 টাকা খরচ হলো, ধরো একটা কোনো জায়গায় গ্রসারিজ এর মধ্যে খরচ হলো, এখানে লিখে রাখলাম, ঠিক আছে? এটা তো আমরা নিজের বাড়ির খরচের কথা বলছি। কিন্তু একটা বিজনেসের মধ্যে আমরা কি করে থাকি, কোনো জিনিস বানাই, তার জন্য র মেটেরিয়াল কিনি। ধরো আমার মোবাইল ফোন বানানোর বিজনেস আছে, ঠিক আছে? তো তার জন্য আমি কি করছি, র মেটেরিয়াল কিনছি, মোবাইল ফোনের পার্টস কিনছি, তারপর আমি কিনছি হলো তার তার মাদারবোর্ড কিনছি, তার প্রসেসর কিনছি। তার জন্য আমি অনেকগুলো সফটওয়্যার ডেভেলপার, অনেকগুলো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এদেরকে অ্যাপয়েন্ট করেছি। একটা পুরো আমার একটা ফার্ম আছে বড় বড় জায়গায়। তাহলে এতগুলো তাদের স্যালারি দেওয়া, এই জিনিসপত্র কিনছি, এই সমস্ত কিছু করা, এটা একটা হিউজ একটা প্রসেস। আনলিমিটেড সমস্ত কিছু কাজকর্ম হচ্ছে ওইখানে, হিসাব নিকাশ চলছে। তাহলে এইটাকে আমাকে ভালোভাবে ট্র্যাক করার জন্য একটা সঠিক, একটা বিজ্ঞানসম্মত একটা প্রসেস লাগবে, একটা প্রক্রিয়া লাগবে। তার জন্য 1494 সালে, কত 1494 এ লুকা প্যাসিওলি, নাম কি আছে, লুকা প্যাসিওলি, সব এমসিকিউ তে আসবে। আর সবাই খাতা পেনটা নিয়ে রাখবে, নোটস তো পাবে, কিন্তু একটা সঙ্গে সঙ্গে নোট করে যাওয়া ইম্পর্টেন্ট পার্ট গুলো, এটা একটা হ্যাবিট, এটা মনে রাখতে সাহায্য করবে। লুকা প্যাসিওলি, ইনি একজন ইতালির লোক ছিলেন। তিনি 1494 সালে সর্বপ্রথম কি করেন, হিসাব নিকাশ ব্যবস্থাটি আনেন। ঠিক আছে, কি বললাম, 1494 সালে আধুনিক হিসাব শাস্ত্র ব্যবস্থা বা হিসাব নিকাশ, এটা কি আমরা পরে আসছি, সেটা আনেন। মানে এমনই একটা সিস্টেম তিনি উদ্ভাবন করেন, যেটাতে সমস্ত জিনিস, মানে সমস্ত যে আমরা কাজকর্ম করছি তার যে হিসাব নিকাশ হচ্ছে, সেগুলো একটা সিস্টেমেটিক ভাবে আসছে। যে এই ম্যাটেরিয়াল কেনা, কাউকে স্যালারি দেওয়া, একটা বড় বিজনেস অর্গানাইজ করার জন্য, তার জন্য বিভিন্ন ট্রানজাকশন হচ্ছে, ট্রানজাকশন কি সেগুলো আমরা পরে আসছি। এই সমস্ত কিছু করা হচ্ছে, ঠিক আছে? এইবার এই ব্রাঞ্চটা সম্পর্কে আমরা কি জানবো। তো সবার প্রথমে আমরা কি পড়ে এসেছি এতদিন, ম্যাথামেটিক্স পড়েছি, হিস্ট্রি পড়েছি, জিওগ্রাফি পড়েছি, ইংলিশ পড়েছি, বেঙ্গলি পড়েছি, তো তো এইগুলো এক একটা কি ম্যাথামেটিক্স, এটা ব্রাঞ্চ, তাই তো? ফিজিক্স একটা ব্রাঞ্চ, কেমিস্ট্রি একটা ব্রাঞ্চ। সেরকমই আমাদের অ্যাকাউন্টেন্সি, এই যে সাবজেক্টটা, অ্যাকাউন্টেন্সি কি একটা ব্রাঞ্চ। এর মধ্যে কি হয়, এর মধ্যে সমস্ত হিসাব নিকাশের কাজকর্ম হয়ে থাকে। এবারে হিসাব নিকাশটা কি, সেইটা এবার চলো জেনে নেওয়া যাক। যেটাকে আমাদের কি বলা হয়ে থাকছে, অ্যাকাউন্টিং। হিসাব নিকাশকে কি বলা হয়ে থাকছে, অ্যাকাউন্টিং। তাহলে আমরা প্রথম থেকে একদম হিস্ট্রিটা জেনে আসলাম, যে এরকম আগে নর্মাল থাকতো, প্রোডাকশন বাড়লো, ফলে অনেকগুলো ট্রানজাকশন বাড়লো, মানুষ উন্নতি করলো, জীবনযাত্রার উন্নতি হলো। কিন্তু সঠিকভাবে হিসাব নিকাশকে ট্র্যাক করার জন্য, মানে হিসাবপত্র রাখার জন্য, তোমরা আপাতত এইটাই বোঝো, রাখার জন্য আমাদের কিছু সিস্টেম উদ্ভাবন হলো। সেটা 1494 সালে লুকা প্যাসিওলি বলে একজন হিসাববিদ হলো, আমাদের ইতালির একজন ভদ্রলোক ছিলেন, তিনি প্রথম উদ্ভব করেছিলেন। তো তার দ্বারা আমাদের কি হয়েছিল, হিসাব শাস্ত্র বলে একটা ব্রাঞ্চের সৃষ্টি হয়েছিল, যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, যেটাকে আমাদের বলা হয়ে থাকে অ্যাকাউন্টেন্সি। আর সবাইকে একটা কথা বলা, যে যদি কারোর ফোন এরকম ভাবে আছে লম্বা ভাবে, তারা ফোনটাকে কি করো, রোটেট করো, রোটেট করে ফুল স্ক্রিন করো, তাহলে পুরো ইউটিউব ভিডিওর মতো চলবে। ঠিক আছে? আর যখন বলার হবে তখন মাইকের মধ্যে ক্লিক করে উত্তর দেবে, আর বলার আগে নিজের নামটা একবার বলে নেবে। ঠিক আছে, এইটুখানি ব্যাপার হলো। এবার দেখো, এটা আমি পড়ছি, একটু ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে হিসাব নিকাশ কি, হিসাব নিকাশ হলো একটা কি প্রক্রিয়া, আমি এক্ষুনি বলে আসলাম, হিসাব শাস্ত্র একটা ব্রাঞ্চ। তার মধ্যে যে প্রক্রিয়া ইত্যাদি গুলো হচ্ছে, প্রসেসটা হচ্ছে, সেটাকে আমাদের কি বলা হচ্ছে, হিসাব নিকাশ বলা হচ্ছে। যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠান, এই কথাটা আমরা জানবো। ঠিক আছে, এক এক করে একটু বুঝবো। ব্যবসা বা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কথাটার মানে কি বলতো, কনসার্ন বলা হয়ে থাকে অনেক সময়। ঠিক আছে, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট এরকম করে বলা হয়ে থাকে। তো এইটার মানে হলো যে আমরা কি, ব্যবসা মানে কি, যে
আমরা কোনো জিনিস উৎপাদন করতে পারি, মানে কোনো জিনিস নিজে বানাচ্ছি, ভালো করে বোঝো, আমি পুরো নিজে একটা মোবাইল ফোন বানাচ্ছি, এইটা একটা টাইপের হতে পারে। আরেকটা কি হতে পারে, আমি কারোর কাছ থেকে রেডিমেড মোবাইল ফোন কিনছি, কিনে তারপর সেটাকে বিক্রি করছি। ঠিক আছে? তো যারা ফার্স্ট কাজটা করে, একদম যারা নিজেরা বানায়, কি বানায়, একদম নিজেরা বানায়, কি বলছি সবাই একটু রিপ্লাই করো, একদম যারা নিজেরা বানাচ্ছে তাদের কি বলা হবে, তাদের বলা হবে ম্যানুফ্যাকচারিং। কি বলে? ম্যানুফ্যাকচারিং কনসার্ন। ঠিক আছে? উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো যারা নিজেরা বানাচ্ছে তাদের কি বলা হবে, বলো একবার, কেউ বলো, যারা নিজেরা, সবাই বলো, তিনজন তো মাত্র আছো, যারা নিজেরা বানাচ্ছে তাদের প্রোডাক্ট, তাদেরকে কি বলা হবে? ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং কনসার্ন। কি বলা হবে? ম্যানুফ্যাকচারিং কনসার্ন। ম্যানুফ্যাকচারিং কনসার্ন মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান। কি বলা হবে? উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারিং কনসার্ন। এইগুলো সমস্ত এমসিকিউ তে আসবে, এইটুখানি মাথার মধ্যে রেখে নেবে। আর যারা জিনিস বিক্রি করে, জিনিস মানে ধরো একটা জায়গা থেকে সে মোবাইল ফোন কিনছে, কিনে তারপর সে নিজের রিটেলের মধ্যে এনে, নিজের দোকানের মধ্যে এনে তারপর কাস্টমারকে বিক্রি করছে, তাই এই কার্যতে যারা লিপ্ত আছে তাদের কি বলা হবে? ট্রেডিং কনসার্ন। কি বলা হবে? ট্রেডিং কনসার্ন। কি বলা হবে বলো? তোমরা ইংলিশ নামটা ট্রেডিং জানাই কনসার্ন। গুরুত্বপূর্ণ, ট্রেডিং কনসার্ন। ট্রেডিং বাংলাতে, কনসার্ন। হ্যাঁ ট্রেডিং কনসার্ন, বাংলাতে পড়ো বা ইংলিশে পড়ো, তোমাদের ইংলিশ নামটাই জানতে হবে এই ক্ষেত্রে, ডেফিনেশন গুলো ইত্যাদি চলে যাবে। তো ম্যানুফ্যাকচারিং কনসার্ন কারা? যারা স্যার নিজে থেকে কোনো জিনিস বিক্রি করে, মানে নিজে থেকে কোনো জিনিস উৎপন্ন করছে, যেরকম একটা ধরে না একটা চাইনার কোম্পানি আছে রিয়েলমি, তাই তো, তারা নিজেরা কি করে, ম্যাক্সিমাম সমস্ত প্রোডাক্ট শাওমি, এরা নিজেই সমস্ত জিনিস বানাচ্ছে, কিন্তু তার মধ্যে অনেক, এই যে বোর্ড আছে, বোর্ড যে হলো এই হেডফোন ফেডফোন আছে, তারা যতই বলে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, না, তারা অনেক পার্টস বাইরে থেকে এনে তারা হলো ডাইরেক্ট বিক্রি করে, কিছু পার্টস অ্যাসেম্বল করে। তো তারা কিছুটা ট্রেডিং কনসার্নের মতো, যারা কোনো জিনিস রেডিমেড কিনে এনে তারপর বিক্রি করছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এরকম হয়ে থাকে। তার মানে বুঝতে পারলে স্যার, ব্যবসা বা প্রতিষ্ঠান মানে কি আলটিমেটলি এক ধরনের আমরা বিজনেস বুঝতে পারি, যারা এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ওকে? আরো হতে পারে, যেগুলো আমরা আস্তে আস্তে যখন আমাদের অ্যাকাউন্টেন্সি জার্নিতে এগোবো তখন আরো ভালো করে বুঝবো। ঠিক আছে? একটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু ওপারেই আছো, কিন্তু আমি তোমাদের পড়াতে কোনো কম্প্রোমাইজ করছি না, তো তোমরাও নিজেরা সঠিক সিরিয়াস ভাবে পড়াশোনাটা করবে। ঠিক আছে? সিরিয়াস ভাবে পড়াশোনাটা করবে। তারপর আর্থিক লেনদেনগুলিকে সিস্টেমেটিক ভাবে, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি, লেনদেনগুলিকে সিস্টেমেটিক ভাবে রেকর্ড, শ্রেণীবদ্ধ, সারাংশ এবং বিশ্লেষণ করা, এতটা অব্দি দাঁড়াই। আমি প্রথম থেকে কি বললাম, হিসাব নিকাশ, যেটাকে কি বলা হচ্ছে অ্যাকাউন্টিং, একদম মাথার মধ্যে ফিট করে নেবে একদম। হিসাব নিকাশ, এই তো নোটসটা তো আমি দেবো, বাড়িতে পড়বে। হিসাব নিকাশ ও অ্যাকাউন্টিং, এটা কি? হিসাব নিকাশ হলো একটা প্রক্রিয়া, প্রক্রিয়া মানে স্যার প্রসেস, এই যে আপনার কাছে আমি জয়েন করলাম, এটা একটা প্রসেস, আমি তোমাকে পড়াচ্ছি, এটাও একটা প্রসেস, সেরকম হিসাবটাকে নোট করা, এটা একটা প্রসেস। যার মাধ্যমে, যার দ্বারা ব্যবসা বা প্রতিষ্ঠান, ব্যবসা বা প্রতিষ্ঠান বোঝালাম যে কেউ হতে পারে নিজের দ্বারা, মানে ব্যবসা বা প্রতিষ্ঠান মানে কোনো কিছু জিনিস সে বিনিময়ে কিছু পাচ্ছে, বিক্রি করে কিছু পাচ্ছে। ঠিক আছে? সেটা হতে পারে কি নিজে কিছু জিনিস বানাচ্ছে, সেটা হতে পারে কারোর কাছ থেকে কিনে এনে বানাচ্ছে, বা হতে পারে কোনো সেবা প্রদান করছে, যেরকম আমি, সেটা আমি পরে আলোচনা করব। আমি তোমাদের কি দিচ্ছি, কোনো প্রোডাক্ট দিচ্ছি? ভালো করে বুদ্ধি করে বলো তো। কোনো প্রোডাক্ট দিচ্ছি না, আমি তোমাকে সার্ভিস দিচ্ছি। ডাক্তার বাবুর কাছে যাও, তাদের কি বলে? সার্ভিস দিতে। আমরা এক ধরনের সার্ভিস দিচ্ছি। ঠিক আছে? এটাকে সার্ভিস বলা হয়ে থাকে। তো এটা মাথায় রাখবেন, প্রোডাক্ট মানে কি কোনো জিনিস, একটা কোনো একটা জিনিসকে আমরা বলতে পারি যে এই জিনিসটাকে যদি পুরো কোর্সের আকারে করে দিয়ে একটা ভিডিও তোমাকে বিক্রি করতে, তাহলে সেটাকে আমরা কি বলতাম? প্রোডাক্ট। কিন্তু আমি তোমাকে লাইভে এসে এই জিনিসটা বোঝাচ্ছি, এটা আমি তোমাকে কি দিচ্ছি? সার্ভিস দিচ্ছি। তুমি যে ফোনে অ্যাটেন্ড করছো সেটা এক প্রোডাক্ট, কিন্তু তুমি যে টিচিংটা নিচ্ছ এটা সার্ভিস। এই কথাটা একদম মাথার মধ্যে একদম রেখে দেবে। ঠিক আছে? এগুলো আমরা বলতে বলতে শিখছি। তারপর আর্থিক লেনদেন। এবার ঘটনা হচ্ছে, আর্থিক মানে তো তোমরা সবাই জানো, যার মধ্যে পয়সা ইনভলভ আছে, টাকা ইনভলভ আছে। স্যার লেনদেন মানে কি? লেনদেন জানার আগে আমাদের কি জানতে হবে? ঘটনা কি। লেনদেন জানার আগে আমাকে কি জানতে হবে? ঘটনা কাকে বলে। ঠিক আছে? ঘটনা কি বলো তো? আগে বলো ঘটনা কি, তোমরা নিজেদের মতো করে বলো, বলো সপ্তর্ষি, বলো ঘটনা কি, যা মনে আসছে তাই বলো। ঘটনা কি বলো? ঘটনা কি বলে বলো? ঘটনা বলতে ঘটনা যা মানে মনে এখন আসছে যেটা, বলো না, যেটা তুমি মানে বলতে এখন পারছো। হ্যাঁ, এখন আমার সঙ্গে যেটাই ঘটছে সেটাই তো ঘটনা নাকি? হ্যাঁ, এইটাই। তাহলে আমাদের জীবনে প্রতিনিয়ত যা ঘটে চলেছে সেটাই হচ্ছে ঘটনা, তাই তো? এটাকেই তো আমরা হুম। ঘটনা বলবো। আমাদের জীবনে প্রতিনিয়ত যা ঘটে চলেছে সেটাকে আমরা কি বলবো? ঘটনা বলবো, তাই তো? এবার এবার যেই ঘটনা
মধ্যে আর্থিক ব্যাপারটা আছে। কি আছে? আর্থিক ব্যাপারটা আছে। এবার ভালো করে বুঝবে, একটা উদাহরণ দিচ্ছি। তুমি একটা নতুন তুমি ক্লাস 11 এ উঠেছো, এখন তো সবার কাছে আগে থেকেই স্মার্টফোন ইত্যাদি আছে। ধরো ক্লাস 11 এ উঠেছো, উঠে তুমি হয়তো বললে যে ঠিক আছে আমি একটা ভালো স্মার্টফোন কিনবো। ওকে, তো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে তোমাকে একটা যে কোনো একটা কোম্পানির, একটা তোমার ফেভারিট কোম্পানির তুমি দোকানে মানে গেলে, বা কোনো একটা নর্মাল রিটেলে গেলে, সেখানে তোমার একটা ফেভারিট কোম্পানির একটা স্মার্টফোন নিতে চাও। তুমি ভদ্রভাবে গেলে দোকানদারের কাছে, তুমি বললে যে দাদা এই এইটা আছে, এই প্রোডাক্টটা আছে? বললো হ্যাঁ আছে। কত দাম? বললে 20,000 টাকা। তুমি শুনলে, চুপচাপ চলে আসলে। তো দোকানদারও হলো কি বলবো, দোকানদারও এরকম কি তাকে ভাই কি জিজ্ঞাসা করে কিছু বললো না, চলে আসলো। এরকম করলে তার পরের দিন আবার তুমি গেলে, ঠিক আছে, আবার গিয়ে তুমি জিজ্ঞাসা করলে যে দাদা এই প্রোডাক্টটার কত দাম? ও বললো, আর বলছেই নাকি, তোমাদের তাকাচ্ছেই না। আবার 2-3 বার বললে, তাকাচ্ছে না। তারপর তুমি কি করলে, ফাট করে পকেট থেকে 20,000 টাকা বার করে ওর সামনে রেখে দিলে। তো সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ হ্যাঁ এই 20,000 টাকা এরকম যা চাই, যার দাম আছে বললো, স্যার আরো নতুন প্রোডাক্ট দেখাবো এরকম। তারপর তুমি কি করলে, যাই হোক তোমার ডিজায়ার প্রোডাক্টটা তুমি নিলে এবং টাকা দিলে, ঠিক আছে। এর ফলে কি কি জিনিস ঘটলো দেখো। ফার্স্টেরটা কি ছিল, তুমি গেলে, গিয়ে ওর মধ্যে খালি দামটা জিজ্ঞাসা করলে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো তোমরা জানো, কিন্তু এইগুলোকে আমাদেরকে আরেকটু ডিটেলে বুঝছি, এটাই জাস্ট ব্যাপার। আমরা একদম বেসিক থেকে আসছি তো। তো এইখানে গেলে একটা ঘটনা, তুমি গেলে দোকানের মধ্যে গিয়ে দাম বললে, কিন্তু এর ফলে কি কোনো টাকা এর মধ্যে আসলো না। তুমি যে দামটা জিজ্ঞাসা করলে, ওইটাকে টাকা আসা বলে না। মানে টাকাটার একটা সার্কুলেশন হবে, টাকাটা রোল করা হবে, বুঝতে পেরেছো? মানে টাকাটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এইটা হলো না। পরের দিন গেলে, পরের দিন গেলে টাকা বার করলে ইত্যাদি, এইটাও কিছু না। কিন্তু যখনই তুমি টাকাটাকে দিলে এবং তার বদলে তোমার কাছে একটা 20,000 টাকা দামে একটা প্রোডাক্ট আসলো, সেইটা আমার কি হলো, লেনদেন হলো। সেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, ট্রানজাকশন বলা হয়ে থাকে, বুঝতে পারলে? তার মানে সেটাও তো একটা ঘটনা হলো, তাই না? তোমার কাছে জিনিসটা আসলো এবং জিনিসটা আমার কাছে টাকাটা বেরোলো। তার মানে কিন্তু এই ঘটনার মধ্যে কি আছে, এই ঘটনাতে একটা ওয়েটেজ আছে। কিসের ওয়েটেজ আছে? পয়সা, মানে মনিটারি এফেক্ট আছে। তো এইটাকে আমাদের কি বলা হচ্ছে, ট্রানজাকশন বলা হচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে যেই ঘটনার মধ্যে একটা আর্থিক ব্যাপার আছে এবং কোনো সেবা বা পণ্য, কি বললাম, সেবা বা পণ্য, তোমরা আমার কাছে যে ফিস দিয়ে পড়ছো, আমি কি সার্ভিস দিই, তাহলে এইটা একটা কি ট্রানজাকশন হলো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি দোকানের মধ্যে গেলে, গিয়ে প্রোডাক্টটাকে নিলে, এটাতে প্রোডাক্ট আসলো, এটা এইখানে আমি সার্ভিস দিচ্ছি, ওইখানে প্রোডাক্ট আসলো, তাহলে এই সমস্ত কিছুই একটা ট্রানজাকশন, বুঝতে পেরেছো? এবার এইটা আমি ডেফিনেশনটা দেখে নিই। একদম বেসিক, এইগুলো কিন্তু সব আসবে। হিসাব নিকাশে একটা ঘটনা হলো, একটা গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থানে প্রভাব ফেলে। যেমন একটা বড় বিক্রয় সম্পত্তি কেনা, ঠিক আছে, হতে পারে কিছু আমরা জিনিস কিনলাম, বা যে তোমাকে বললাম ছোটখাটো জিনিস কিনলাম, কিন্তু এখানে কি হতে হবে, যে টাকা রিলেটেড হতে হবে। হিসাব নিকাশে বলা আছে, নর্মাল ঘটনাটা মানে তো আমাদের জীবনে যা কিছু ঘটে চলে, কিন্তু হিসাব নিকাশের ক্ষেত্রে টাকা হতে হবে। লেনদেন কি, একটা লেনদেন তখনই ঘটে যখন আর্থিক ঘটনা সংঘটিত হয়, ঠিক আছে। কিছু প্রশ্ন থাকলে বারবার জিজ্ঞাসা করবে, কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা কতটা কি বুঝছো। আমি পরে প্রশ্ন করলে যাতে কিছু বলতে পারো, সেই অনুযায়ী প্রিপেয়ার করো নিজেদেরকে। ব্যবসার আর্থিক অবস্থানে প্রভাব ফেলে, যেমন পণ্য কেনা বা বিক্রি করা। কি বললাম, একটা লেনদেন তখন ঘটে যখন কোনো আর্থিক ঘটনা সংঘটিত হয় এবং ব্যবসার আর্থিক অবস্থানে কি করে, প্রভাব ফেলে। যেমন পণ্য কেনা বা বিক্রি করা, বুঝতে পারলে? যে আমরা একটা জিনিস কিনলাম বা বিক্রি করে দিলাম। বলো এতটা অবধি সবার ক্লিয়ার আছে তো? লেনদেন সবাই বুঝতে পেরেছো তো? লেনদেন বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে। তো তারপর আমাদের কি আছে, সিস্টেমেটিক ভাবে একটা সিস্টেমে কি করা, রেকর্ড করা, শ্রেণীবদ্ধ করা, সারাংশ এবং বিশ্লেষণ করা। এবার এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো, এবার আমাদের যে হলো ব্যবসা আছে, সেই ব্যবসার মধ্যে প্রতিনিয়ত কতগুলো লেনদেন ঘটছে বলো তো? কতগুলো লেনদেন ঘটছে, দেবস্মিতা বলো তো, কতগুলো লেনদেন ঘটছে আমাদের ব্যবসার মধ্যে? কতগুলো লেনদেন ঘটছে? কতগুলো লেনদেন হচ্ছে? 2 রকম দু রকম লেনদেন। না। হ্যাঁ বলো, কি বলছো? লেনদেন হ্যাঁ, লেনদেন কতটা কোয়ান্টিটিতে লেনদেন ঘটছে, মানে কতগুলো, একটা, দুটো, তিনটে, 10টা, কটা লেনদেন ঘটছে আমাদের প্রতিষ্ঠানে? 2টো। কি কি? একটা মানে
মানে সার্ভিস মানে একটা শিক্ষা মানে আমরা নিচ্ছি আর একটা আপনি দিচ্ছেন। না, না ওইটা না। আমাদের প্রতিষ্ঠান মানে বলতে চাইছি আমি, ভালো করে বোঝো। তুমি যেটা বলছো সেটা অন্য কথা। আমি বললাম যে, আমি কি বললাম দেখো ৩-৪ টে ঠিক আছে এটা নতুন ক্লাস তো কোনো অসুবিধা নেই। আমি কি বলছি ভালো করে শোনো। আমার ধরো তোমার বাড়ির পাশে ধরো তোমার এই যে জিও কোম্পানি, অনেকে জিওর নেট আছে, কারোর এয়ারটেল নেট আছে, ভিআই এর নেট আছে। তো জিও যে মুকেশ আম্বানি যে আছে জিও, এর মধ্যে জিও কতগুলো জিনিসের মধ্যে আছে। সিম কোম্পানি সিম দিচ্ছে, জিও ফাইবার দিচ্ছে, আমাদের টেলিকাস্ট করে, তাদের স্পোর্টস এর চ্যানেল আছে নিউজ 18 বলে, অনেক কিছু তো আছে মুকেশ আম্বানির যে কোম্পানির মধ্যে। তো হ্যাঁ, তার ট্রানজেকশন কি কি ঘটছে, নিউমারাস এন নাম্বার অফ ট্রানজেকশন ঘটছে না। কেউ তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে স্যালারি দিচ্ছে, কোন একটা জিনিস কিনছে, বিভিন্ন জায়গাতে মিটিং করে বিভিন্ন ফার্মস মানে বিভিন্ন ফ্যাক্টরি বসাচ্ছে, সেখানে তারা মোবাইলও বার করে, জিও ফোন বার করে, ম্যানুফ্যাকচারিং করছে, জিনিস হুম, কিনছে, বিক্রি করছে, একে লোন দিচ্ছে, মার্কেটে শেয়ার ছাড়ছে, মানে কতগুলো ট্রানজাকশন হচ্ছে। তার মানে কি এর নাম্বার অফ ট্রানজাকশন হচ্ছে, তাই না? এক হ্যাঁ, প্রতিষ্ঠানে কখনো কোনো লিমিটেড ট্রানজাকশন থাকতে পারে না। তুমি ভাবো না হুম, তুমি একটা বিজনেস করছো, বিজনেস স্টার্ট হুম, করেছো, বিজনেসের মধ্যে কি সবার প্রথমে ধরো কথার কথা বলছি, তুমি একটা মোবাইল কোম্পানির বিজনেস স্টার্ট করেছো, মানে তুমি কিনে মোবাইলটাকে বিক্রি করে তুমি একটা শপ লাগালে, ইনিশিয়াল শপ লাগালে, তার জন্য তোমাকে একটা খরচা দিতে হলো, রেন্ট দিতে হলো, তুমি কিনলে না রেন্টে নিলে, তারপর তার আচ্ছা, ডেকোরেশনে খরচা লাগাতে হলো, লোককে টাকা দিতে হলো, তারপর তুমি 3টে সেলস বয়কে রাখলে, সেলস বয় সেলস গার্ল যাই হয়ে থাকুক না কেন 3জনকে রাখলে, একজন কম্পিউটার যে অপারেট করছে তাকে রাখলে, মানে যে অ্যাকাউন্টিংটা তোমার দেখছে, একজন সিএ কে তুমি বছরে হায়ার করলে, তোমার যে যত ট্রানজেকশন হবে সেইগুলো, তুমি নিজে হয়তো একটা ম্যানেজার হিসাবেও কাজ করছো, অ্যাজ এ সিইও কাজ করছো, বা অ্যাজ এ মালিক হিসাবে কাজ করছো, সমস্ত কিছু স্টক দেখছো, কত মোবাইল আসছে, মিটিং করছে, এই করছে, এর ফলে একে টাকা দিচ্ছে, ওকে টাকা দিতে হচ্ছে, টাকার শর্টেজ করছে, লোন তুলছো, তাই না? এইভাবে তো আমাদের বিজনেস ঘটে। তারপরে আমি কতজনকে কত জায়গায় টাকা দিচ্ছি এবং কতজনের কাছ থেকে কত জায়গায় টাকা পাচ্ছি, তাই তো এর নাম্বার অফ হ্যাঁ, ট্রানজেকশন হচ্ছে তো, তাই না? হুম, কতগুলো ট্রানজেকশন হচ্ছে, ট্রানজেকশন লাইন লেগে যাচ্ছে। তার জন্য এইটাকে রেকর্ড করার জন্য আমাদের কি করা হচ্ছে, আমরা কার সাহায্য নিচ্ছি, অ্যাকাউন্টিং বলে বস্তুটা সাহায্য নিচ্ছি। ঠিক আছে, এবার এটা একটা প্রসেস, এই প্রসেসটাই আমরা ক্লাস 11-12 শিখবো, যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে, লেনদেন মানে তো বুঝলামই, সেটাকে সিস্টেমেটিক ভাবে রেকর্ড করা মানে প্রথমে লেখা, এরপরে কি শ্রেণীবদ্ধ করা, একটাকে শ্রেণী মানে ক্লাসিফিকেশন করা, এটা আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেব তোমাদের সবাইকে। তারপর সারাংশ বানানো এবং বিশ্লেষণ করা, সারাংশ বানানো মানে সামারি করা, এবং তার বেসিসে ডিসিশন নেওয়া। এবার দেখো তোমরা তো আর এইগুলো শেখোনি, এই যে রেকর্ড করা, ক্লাসিফিকেশন করা, সামারি করা এবং বিশ্লেষণ করা, এইগুলোই আসলে তোমরা যে শিখবে, এই যে অঙ্ক যে করবে না ক্লাস 11 কমার্সের মধ্যে, এইখানেই তোমরা এইগুলো শিখবে। কিন্তু তার আগে তোমরা নিজের প্রতিনিয়ত জীবনে যা করে থাকছো তার বেসিসে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? একদম সিম্পল, মানে আমরা কোনো অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভ যাচ্ছি না, আমরা যেটা আমাদের রেগুলার জীবনে কি করে থাকি সেই অনুযায়ী এই ডেফিনেশনটাকে ব্রেকডাউন করবো। ঠিক আছে, ডেফিনেশনের মধ্যে কিছু কথা আছে না, রেকর্ড করা, বিশ্লেষণ করা, এই করা, হ্যান করা, তো সেইটা আমরা এই ডেফিনেশনটাকে ব্রেকডাউন করবো আমাদের কিছু নিজেদের জীবনের অভিজ্ঞতার বেসিসে। এবার দেখো, তো সবার প্রথমে ধরো তোমার কাছে তোমার মা বাবা কেউ তোমাকে 100 টাকা দিল, কি করলো 100 টাকা দিল। আর একটা কথা মনে রাখবে, এইখানে আমি যে তোমাদের যে উদাহরণটা দিচ্ছি, অ্যাকাউন্টিং মোটেও এইভাবে করা হয় না, অ্যাকাউন্টিং মোটেও এইভাবে করা হয় না। তাহলে আমরা কি শিখলাম, অ্যাকাউন্টিং এইভাবে করা হয় না, জাস্ট আমি তোমাদের ডেফিনেশনটাকে ব্রেকডাউন করার জন্য ব্যাপারটা বলছি। তাই যেই ব্যাপারটা বলছি সেটা তোমরা অ্যাকসেপ্ট করে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা এইটা ভাববে না স্যার এইভাবে কি আমরা অঙ্ক করবো পরে, মোটেও না, সেইখানে অন্য অনেক জিনিস আছে সেটা আমরা পরে শিখবো, কিন্তু আমি যেটা বলছি সেটার মধ্যে ধ্যান দাও। তো তোমার মা বা বাবা, তোমার প্যারেন্টস তোমাকে 100 টাকা দিল, ঠিক আছে? এবারে 100 টাকা দিয়ে তোমাকে বললো কিছু কিছু জায়গায় খরচা করতে। ধরো তোমার স্টেশনারিতে, তোমার পড়ার জন্য তোমার কি একটা পেন লাগবে, সেই পেনের জন্য তোমার 10 টাকা গেল, ঠিক আছে? তারপর তুমি কিছু গ্রসারি শপ করলে, মানে মুদিখানাতে তোমার ধরো 40 টাকা গেল, ওকে? এবং তুমি যে সবজির বাজারে গেলে, এটা আমরা ধরে নিচ্ছি যেখানে পেন কিনতে পাওয়া যায় সেখানে মুদিখানা পাওয়া যায় না, এবং সেখানে সবজির দোকানও নেই, মানে 3টে আলাদা আলাদা সেক্টর আমরা ধরে নিচ্ছি। কিন্তু এখন অনেক এমন দোকান আছে যেখানে স্টেশনারিও পাওয়া যায়, মুদিখানাও পাওয়া যায়,
এবং সবজিও পাওয়া যায়। ঠিক আছে? অনেক দোকান আছে, আমাদের এইদিকেও আছে, অনেক জায়গাতেও আছে। কিন্তু আমি এটা ধরে নিচ্ছি খাতিরে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি। ঠিক আছে? এবার ধরো সবজি তুমি কিনতে যাচ্ছ, ভেজিটেবলস কিনতে যাচ্ছ, সেখানে ধরো তোমার 20 টাকা খরচা হলো। ঠিক আছে? এইবার তোমাকে কত 100 টাকা দেওয়া হয়েছিল। ঠিক আছে? এবার তোমার মাকে তুমি যখন টাকা ফেরত দিচ্ছ, তোমার মা বা বাবা তুমি যখন তোমাকে মানে উনাদের টাকা ফেরত দিচ্ছ, তখন তুমি কত টাকা ফেরত দিচ্ছ? তখন তুমি ফেরত দিচ্ছ 10 টাকা। ঠিক আছে? এবার মা বাবারা তো অভিজ্ঞতা থাকে, অনেকেই বাজার দোকানে যায়। ঠিক আছে? তো তারা বুঝে গেছে যে তুমি এখানে ঘাপলা করছো। তাহলে তুমি পকেট মানি হিসাবে 20 টাকা রেখে দিলে। তো এইটা করা উচিত না, যাই হোক আমরা একটা মজার সেন্সে ধরছি, রেখে দিলে। এবার তোমার মা তোমাকে বলল যে তুমি যেই খরচাগুলো করেছো সেই খরচাগুলোকে দেখাতে। তারপর তুমি কি করলে? এইভাবে, যেরকম ভাবে আমি তোমাকে দেখালাম এইভাবে তুমি নোট ডাউন করলে। স্যার অ্যাকাউন্টিং যে আমরা শিখবো পরে, আমরা কি এইভাবে নোট ডাউন করবো? সেই সব কথা তোমাদের এখন মাথায় নিতে হবে না, তোমরা ভুলে যাও। তো পেন লিখলে 10 টাকা, মুদিখানা লিখলে 40 টাকা, ভেজ লিখলে 20 টাকা। লেখার পর তারপর তুমি টোটাল করলে। তুমি আর তখন আর তোমার মাথায় নেই তোমাকে করতে হবে, তুমি টোটাল করলে 70 টাকা হচ্ছে। তারপর তোমাকে দিয়েছিল কত 100 টাকা, তাহলে রিমেনিং কত পড়ে আছে 30 টাকা। তখন তোমার মা কি করলো? তোমাকে ধরে নিল। ধরে নেওয়ার পর তখন বলল যে এই তো তুই কি করলি, 20 টাকা নিয়েছিস, 20 টাকা রিটার্ন দে। তারপর 20 টাকা তুমি রিটার্ন দিয়ে দিলে। তারপর যাই হোক তোমার দরকার ছিল, পরে তোমাকে 20 টাকা দিয়েও দিল। ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে যে ইনিশিয়ালি প্রথমে আমি যে কাজটা করলাম না, আমাদের কি করলাম, আমরা তো লেনদেন করলাম, তাই তো? যে হলো পেন কিনলাম, আমার কাছে পেন আসলো, আমার কাছে কি টাকা বেরোলো, এবং আমার কাছে কি একটা দ্রব্য প্রোডাক্ট আসলো পেন। সিমিলার ভাবে মুদিখানার কোনো জিনিস আনলো, ভেজিটেবল আনলাম, এই সমস্ত কিছু করে আমি কি একটা জায়গাতে লিখলাম। কি করলাম? জাস্ট লিখলাম। এইটাকেই আমাদের কি বলা হচ্ছে? লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ, দাঁড়া 1 মিনিট আমি বেশি জড়িয়ে লিখে দিচ্ছি। লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ করা, যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? রেকর্ড করা। ঠিক আছে? রেকর্ড করলাম। তারপর তারপর একটা স্টেপ আছে শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণ মানে, এবার তুমি বললে যে পেন কোন দোকানের আন্ডারে পড়ে? স্টেশনারি, স্টেশনারিজ এর মধ্যে পড়ে, তাই তো? আর মুদিখানার মধ্যে ধরো আলু, ধরো তেল, কোন একটা চিনি ইত্যাদি নিলে এটা কি মুদিখানার মধ্যে পড়ে, কিন্তু গ্রসারিস এর মধ্যে পড়ে। তারপর ভেজিটেবল ইত্যাদি এগুলো কি করে? মার্কেট। ঠিক আছে? ধরো সবজি মার্কেট, এই সমস্ত ভেজিটেবল মার্কেটের মধ্যে পড়ে। তারপরে তুমি কি করে বললে? এবার তোমার মাকে যদি তুমি আরো একটু ডিটেলে বলতে যাও, তোমার মা বলে কোথায় কোথায় মুদিখানার দোকানে কত খরচ গেছে, অনেক সময় জিজ্ঞাসা করে না, একটু বেশি পরিমাণ বাজার হতে, অনেক সময় অনেক বড় বড় বিভিন্ন অনুষ্ঠানের বাজার হয়, সেখানে মুদিখানাতে কত খরচ গেছে, ইত্যাদিতে কত খরচ গেছে, কাঁচা মাছ বা ইত্যাদিতে কত খরচ গেছে, এরকম ভাবে থাকে। তো তখন তুমি বললে যে মুদিখানা বা গ্রসারির মধ্যে তোমার কাছে কত 40 টাকা, এটা একটুখানি পাঠ করে করে বললে। এবার স্টেশনারিদের জন্য গেছে 10 টাকা, এবং মার্কেটের জন্য গেছে আমার কত 20 টাকা। তাহলে এটা কি হলো? ক্লাসিফিকেশন, বা এটা কি হলো? শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণী বিভাগ করা হলো। ঠিক আছে? হলো। এটা সেকেন্ডটা হলো। তারপর থার্ডটা হলো কি, এটাকে সামারাইজ করলাম। সামারাইজ করে কি জানতে পারলাম? যে 70 টাকা টোটাল খরচ হয়েছে, 30 টাকা থাকার কথা, 20 টাকার তুমি ঘাপলা করেছো, 10 টাকা তোমার মাকে বা বাবাকে দিয়েছো। তারপরে এখান থেকে উন্মোচন হলো তুমি 20 টাকা ঘাপলা করেছো। তাহলে এখান থেকে কি একটা সারাংশ পাওয়া গেল, এবং সারাংশ থেকে আমরা কি করতে পারলাম? সিদ্ধান্ত গ্রহণ করতে পারলাম। কি করলাম? সিদ্ধান্ত গ্রহণ করতে পারলাম। ঠিক আছে? তো বিজনেসের মধ্যে এক্সাক্ট এই জিনিসটাই হয়, বিজনেসের মধ্যে এক্সাক্ট এই জিনিসটাই হয়ে থাকে, কিন্তু সেইখানে রেকর্ড করার মেথডটা একটু আলাদা। সেখানে হিসাবটা যে তুলবো আমরা, সেই ফ্যাশনে হয় না। সেখানে লিপি শ্রেণীবদ্ধ করব আমরা, সেটা এই ফ্যাশনে হয় না, আর একটু সিস্টেমেটিক, একটু সাইন্টিফিক, একটু লজিক্যাল, অনেক কিছু নিয়ম অনুসারে হয়। রেকর্ডটা এইভাবে হয়। আর সারাংশ বানানোটাও এইভাবে হয় না, জাস্ট প্লাস মাইনাস করে দিলাম, এইভাবে হয় না, আরো অনেকটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে সেইভাবে করা হয়ে থাকে। ঠিক আছে? তো বিজনেসের হিসাবেও ব্যাপারটা সেম ভাবে। এটা তো আমি তোমাদের রিলেটেবল বানানোর জন্য, তোমরা তো এখন অ্যাকাউন্টেন্সি শেখোনি, মানে অ্যাকাউন্টিং এর প্রসেস ইত্যাদি তো কিছু শেখোনি, সেগুলো তোমরা ফিউচারে শিখবে আস্তে আস্তে। কিন্তু এই ডেফিনেশনটাকে ব্রেকডাউন করার জন্য আমি কি করলাম? এই একটা বাস্তব উদাহরণ তোমাদের জন্য আনলাম। ঠিক আছে? তো এইখানেই দেখো আছে। তাহলে হিসাব নিকাশ হলো কি একটা প্রক্রিয়া, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, আমরা ধরছি এটা এখন, যার মধ্যে ব্যবসা বা প্রতিষ্ঠানকে আমরা আমাদের বোঝার জন্য রিপ্লেস করলাম আমাদের জীবনের একটা ছোট্ট ঘটনা দিয়ে।
ওটা আর্থিক লেনদেন। অবভিয়াসলি স্যার আর্থিক লেনদেনই ঘটছে সারাক্ষণ জীবনের মধ্যে সিস্টেমেটিক ভাবে। এই যে আমরা যে প্রথমে রেকর্ড করলাম, যে এইভাবে যে রেকর্ড করলাম, যে পেন লিখলাম 10 টাকা, মুদিখানা 40 টাকা, ভেজ 20 টাকা, এইটা রেকর্ড করা, শ্রেণীবদ্ধকরণ, এই হেডে কত গেল, গ্রসারি মুদিখানার বাজারে কত গেল, স্টেশনারিতে কত গেল, আর এরকম মার্কেটে কত গেল, এইটা করা, সারাংশ বার করা, তার থেকে একটা জিস্ট বার করলাম যে টোটালে হলে এত খরচ হয়েছিল এবং এত তো আমার টাকা নিয়ে গেছিলাম, সেখান থেকে বিশ্লেষণ করে অ্যানালিসিস করলাম। ঠিক আছে, এইগুলো করে তার থেকে ডিসিশন মেকিং করা। এবার তারপর দেখো আর ফার্দার একটা আছে, এই তথ্যগুলি পরে আর্থিক বিবরণী তৈরির জন্য ব্যবহার করা হয়, যা প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য এবং কর্মক্ষমতার সঠিক চিত্র প্রদান করে। এবার কি বললাম, এবার এটাকে যদি বিজনেসের হিসাবে ভাবো, যে এখানে আমরা যে স্ক্যামটা ধরলাম না এক্ষুনি, যে 100 টাকা হলো তোমার মা দিয়েছিল, তুমি কি করলে, 30 টাকা হলো বাঁচার কথা, তুমি সেখানে 20 টাকা হাঁটিয়ে দিলে। তো এরকমই, তো এইখানে সবসময় যে বিজনেসের মধ্যে ঘাপলা হবে ইত্যাদি সেটা না, অনেক জায়গায় ফালতু খরচ হচ্ছে, কোনো জায়গায় আরেকটু খরচ কমানো যেত, এই সমস্ত কিছু আমরা জানতে পারি। আর এইগুলো তো নর্মাল আমরা একটা সাদা পেজের মধ্যে করে দিলাম, কিন্তু এটার জন্য কিছু স্পেসিফিক স্টেটমেন্ট বানাতে হয়, কিছু স্টেটমেন্ট, কিছু বিবরণী বানাতে হয়, সেইগুলো আমাদের কি বলা হয়ে থাকে, আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সেগুলো আমাদের কি বলা হয়ে থাকে, আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়ে থাকে। তো তাদের একটু ছোট্ট আমি কিছু নাম দিচ্ছি তাদের, সেটা তোমরা পরবর্তীতে পাবে, আমি জাস্ট বলে দিচ্ছি। সেটার নাম হলো কি, একটা নাম হয়ে থাকে কি, ট্রেডিং অ্যাকাউন্ট। কি হয়ে থাকে, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এই যে আমি তোমাদের টুকটুক করে দেখিয়ে দিলাম না, এরকম লিখলে কাটলে এই করে দিলে ওই করে দিলে, এইগুলোই একটা সিস্টেমেটিক ভাবে অন্য অনেকটা নিয়ম অনুসারে করা হয়ে থাকে। তারপর এটা থাকে ব্যালেন্স শিট। তারপর এটা কি থাকে, ব্যালেন্স শিট। ঠিক আছে, এরকম মেনলি মেজর এই তিনটে হয়ে থাকে। তারপর থাকে জার্নাল থাকে, জার্নালে কি করা হয়, রেকর্ড করা হয়। এগুলো তোমাদের এখন কিচ্ছু বোঝার দরকার নেই, স্যার কিছু ফ্যান্সি নাম বলছে, এগুলো জাস্ট আমরা দেখে রাখছি, কোনো মাথার মধ্যে স্ট্রেস নেওয়ার কোনো দরকারই নেই আমাদের। লেজার, ওর যে ক্লাসিফিকেশন করলাম, তো এই কাজগুলো এরকম ডকুমেন্টে কিছু নিয়ম অনুযায়ী আমাদের করা হয়ে থাকে। তারপর আরো কিছু ডকুমেন্ট বানানো হয়ে থাকে, ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট বলে, এইগুলোর মধ্যে সমস্ত কাজ হয়ে থাকে। ওকে, তো এইটার দ্বারা আমরা কি জানতে পারি, যে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল হেলথ কেমন, কি আমাদের প্রতিষ্ঠান লসে যাচ্ছে, প্রফিটে যাচ্ছে, কি হচ্ছে, কোনো চুরি জোচ্চুরি হচ্ছে কিনা, কিছু প্রবলেম হচ্ছে নাকি, এইটা জানতে পারি। এবং কর্মক্ষমতার সঠিক, যে আমাদের কত আমরা ক্যাপাবিলিটিস আছে আমাদের প্রতিষ্ঠানে, কত উন্নতি করছি, তো এইটা জানতে পারি। তার জন্য এই জিনিসটাকে, হিসাব নিকাশকে কি বলা হয় সাধারণভাবে, ব্যবসার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয়ে থাকে। তার মানে এইটার দ্বারা হিসাব নিকাশ দেখেই আমরা কি বুঝতে পারি আমাদের বিজনেস কেমন কি পারফরমেন্স করছে। ঠিক আছে, বছর শেষে আমরা বুঝতে পারি আমরা এক বছরে কি করলাম, জীবনের মানে আমাদের বিজনেসের মধ্যে কি কন্ট্রিবিউশন দিলাম এবং বিজনেসকে কতটা গ্রো করলাম। ঠিক আছে, তো এইগুলো কি আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার মানে কি, যেমন যারা বিজনেসের সাথে যুক্ত আছে, যেমন ব্যবস্থাপক, বিনিয়োগকারী, ঋণদাতা, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এরা মানে কি যারা ম্যানেজ করছে, ম্যানেজার, ম্যানেজমেন্টের লোক আছে, হয় না বড়, অনেক সময় অনেক বড় দাদা দিদিদের দেখেছো, এইখানে ম্যানেজার আছে, এই ব্রাঞ্চের ম্যানেজার, এই পোস্টে আছে ইত্যাদি, এরকম ম্যানেজমেন্টের যারা লোক আছে, বিনিয়োগ করে, যে ইনভেস্ট করে। আমি ধরো একটা বিজনেস চালাচ্ছি, ধরো আমি বললাম যে আমার একটা বিজনেস আমি করছি, যে স্টার্ট আপ এর বিভিন্ন একটা ব্যাপার থাকে না, তোমরা দেখো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, দেখেছো না শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, এরকম এই শোটা দেখেছো কেউ, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া বলে একটা শো হয়, দেখেছো কেউ, কেউ দেখেছো, একটু বলতে পারবে নাকি নতুন শুনছো, কেউ দেখেছো এটা, না। দেখোনি তো? তো এরকম একটা শো হয়, ঠিক আছে, অসুবিধা নেই। তো ওইখানে কি করে আস্তে আস্তে সব জানতে পারবে, তোমরা যত ডিটেলে যাবে তোমরা আস্তে আস্তে এই সমস্ত ব্যাপার আরো বুঝতে থাকবে এবং আরো এই সমস্ত কন্টেন্ট কনজিউম করবে। তো ওইখানে কি হয় বলো তো, ওইখানে না বিভিন্ন, এটা আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, যে বিনিয়োগকারী ব্যাপারটা আমি বোঝাচ্ছি। কি হয়, ধরো আমি একটা বড় বিজনেস করতে চাই, ঠিক আছে, একটা বড় বিজনেস করতে চাই, ধরো তুমি একটা বড় বিজনেস করতে যাও, সেই বিজনেসের মধ্যে কি, আমি ধরো এইটাই মোবাইল শপেরই ধরছি, বেশি রিলেটেবল কথাই বলছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো এই বিজনেসটা দাঁড় করানোর জন্য না তোমার 50 লাখ টাকা লাগবে। কত লাগবে, 50 লাখ টাকা। এবার আমি কি বললাম, যে এই 50 লাখ টাকার মধ্যে থেকে আমার পক্ষে কত, 30 লাখ টাকা জোগাড় করা সম্ভব হয়েছে। ঠিক আছে, এবং বাকি আমার কাছে কত রয়েছে, 20 লাখ টাকা আমার কাছে বাকি রয়েছে। ঠিক আছে, এই 20 লক্ষ টাকা আমি কি করছি, কিছুতেই জোগাড় করতে পারছি না, তখন আমি একটা বললাম
একটা বুদ্ধি বার করলাম। আমি বললাম যে এইখানে যে আমাদের যে 20 লাখ টাকা ডিউ আছে না, 20 লাখ টাকা যে আমার কাছে বিজনেসটা স্টার্ট করার জন্য আছে, আমি মার্কেটে গেলাম, এরকম আছে ধরো একটা কোনো মার্কেট ইত্যাদি বলার দরকার নেই তোমাদেরকে, ধরো একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম যে আমার বিজনেসের মধ্যে 20 লাখ টাকা লাগবে, রিকোয়ারমেন্ট আছে। তো যারা যারা আমাকে 20 লাখ টাকা দেবে, বা 20 লাখ টাকা না দিয়ে কেউ 5 লাখ দিতে পারে, কেউ 2 লাখ দিতে পারে, কেউ 10 লাখ, এরকম করে করে আমার 20 লাখ টাকা পূরণ হয়ে গেলে যে যেই টাকা দেবে তার বদলে আমি আমার বিজনেসের প্রফিট তাদেরকে দেব। কি দেব? আমি আমার বিজনেসের প্রফিট তাদেরকে দেব। ঠিক আছে? এবার 3 জন মহাশয় আসলেন। একজন কি দিলেন? 10 লাখ টাকা দিলেন। একজন দিলেন 5 লাখ টাকা, একজন দিলেন 5 লাখ টাকা। ঠিক আছে? হয়ে গেল। এবার আমি বিজনেসটা করলাম। বিজনেসে ধরো প্রফিট হয়ে দাঁড়ালো 50 লাখ দিয়ে বিজনেস করেছিলাম। বিজনেসের মধ্যে প্রফিট হয়ে দাঁড়ালো ধরো 2 কোটি টাকা। ঠিক আছে? 2 কোটি টাকা প্রফিট হয়েছে। এবার আমি বলেছিলাম আমার বিজনেসের মধ্যে যে যে 10 লাখ দিয়েছিল, আমি বলেছিলাম না তাকে প্রফিটের কিছু ভাগ দেব, তো তাদেরকে আমি আগেই যখন আমি টাকাটা নিচ্ছিলাম তাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে তুমি আমার বিজনেসে 10 লাখ দিচ্ছ, তো তার বদলে আমার বিজনেসে যতই প্রফিট হোক তার মধ্যে আমি তোমাকে 20% প্রফিট দেব। ঠিক আছে? তো 20% বেশি হয়ে গেল, আমি তোমাকে 10% প্রফিট দেব। আর যারা 5 লাখ করে দিয়েছো তাকে আমি 5% প্রফিট দেবো। আর এইটা এইটা মোটেও ভাববে না 10 লাখ আছে বলে 10% দিচ্ছি, 5 বলে 5%, এইসব নাই। জাস্ট আমি এটা আরবিটারি বললাম। ঠিক আছে? তো এইটা এরকম কোনো মানে নেই, সেটা বিজনেসম্যানের ওপর সে কত প্রফিট দিতে চায় তাদেরকে। তো এবার 2 কোটি টাকা হলো, তার মানে কি 2 কোটি টাকা প্রফিট করেছে, তার মানে কি 2 কোটি টাকার 10% সে কত 20 লাখ টাকা পেয়ে যাবে। এ কত 5% 10 লাখ টাকা পেয়ে যাবে, এ কত 10 লাখ টাকা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে 20 10 50 বেরিয়ে গেল, 40 বেরিয়ে গেল, আর 1,60,00,000 টাকা 1.6 ইয়ার আমার রইলো। তো এরা যে বিজনেসের মধ্যে টাকাটা দিল কিছু প্রফিটের বদলে, এদেরকেই আমাদের কি বলা হয়ে থাকে? ইনভেস্টর বলা হয়ে থাকে। তোমরা দেখো না যে শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটের একটা কথা আছে না, শেয়ারস মানে হলো এইগুলোই, যে আমি বিজনেসকে কিছু টাকা দিচ্ছি, তার বদলে আমি কিছু প্রফিট নেব বিজনেসের। এবার যদি লস হয়, তাহলে লসটাও, যদি 2 কোটি বিজনেস করলো না, উল্টে লস হয়ে গেল, পুরো লস, ধরো 2 কোটি টাকা লস করে দিল, পুরো এদের চুনা, একদম এরা পুরো লসে, কোনো টাকা তো পাবেই না, পুরো গেল টাকাটা। বুঝতে পেরেছো? তাহলে ইনভেস্টর এদেরকেই বলা হয়ে থাকে, যে ইনভেস্টর বা বিনিয়োগকারী। একদম এক একটা পার্ট তোমাদের ধরে ধরে বোঝাচ্ছি, একদম ভালো করে বুঝলে একদম চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কথা, কোনো দ্বিতীয় প্রশ্ন থাকেই না। তারপর ঋণদাতা, ঋণদাতা মানে ও বললো এবার তোমার টাকার দরকার পড়েছে। এবার সিনারিওটা একটু অন্য। তুমি আবার টাকার দরকার পড়েছে সেম ভাবে, তুমি এবার গেলে, যে তোমার ধরো আবার কিছু টাকার দরকার হবে, ধরো আবার আবার ধরো এই উদাহরণটারই কথা বলছি। আবার তোমার ধরো 20 লাখ টাকা শর্ট পড়েছে, এবার একটা আলাদাই উদাহরণ, 20 লাখ টাকা শর্ট পড়েছে, আবার তুমি মার্কেটের মধ্যে ছেড়েছো। ঠিক আছে? কেউ তোমার বিজনেসে ইনভেস্ট করতে চাইছে না। ঠিক আছে? এবার 3 জন আবার লোক এসেছে। 3 জন আসতে হবে কোনো ব্যাপার না, একজনও দিতে পারে, দুজনও দিতে পারে, 500 জনও দিতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু 3 জন লোক এসেছে আবার। এসে বলছে ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো, আবার 10 লাখ দেবো, আবার 5 লাখ দেবো, আবার 5 লাখ দেবো। কিন্তু এইবার ভাই, তোমার বিজনেস সবসময় আমাদের এক্কা ডাবল করার জন্য ফাঁসাচ্ছে। ঠিক আছে? তোমার বিজনেসে টাকা লাগিয়ে আমরা যা ফাঁসছি, কিছু বলার নেই। এক কাজ করি এইবার, তোমাকে আমি ওইসব চাই না, তোমার প্রফিট চাই, এই ভাই তোমার কাছেই রাখো, প্রফিটের বদলে লস হচ্ছে। আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, তুমি 10 লাখ টাকা দিচ্ছ, তার বদলে তুমি আমাকে ইন্টারেস্ট দেবে। তোমরা এক্ষুনি সদ্য সদ্য মাধ্যমিক দিয়ে আসলে, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, তাই তো? সিম্পল ইন্টারেস্ট দিয়ে আসলে, তাহলে 10 লাখ টাকা সে দিয়েছে, সে বলেছে আমাকে তুমি 20% পার অ্যানামের হিসাবে দেবে, আর 3 বছরের জন্য ধরো দিয়েছে। তাহলে এর কত পাবে? 10 লাখ টাকা ইন্টু 20% ইন্টু 3 বছরের জন্য, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য, কত হয়ে গেল? 10,000 ইন্টু কত? 30,000 টাকা মতো হয়ে গেল। ঠিক আছে? তো এইটা হলো মোট টাকাটা তার হয়ে গেল। ঠিক আছে? হতে পারে আমি ক্যালকুলেশনে কিছু একটা ভুল করে দিয়েছি, এক মিনিট দেখে নি। 10%, 50, 20, 10 ইন্টু 20 ইন্টু 3, শূন্য শূন্য, কত বলে? 1 লাখ ইন্টু
3 লাখ টাকা, ঠিক আছে? 3 লাখ রুপিস হচ্ছে। তো 3 লাখ রুপিস সে হলো 3 না 6 লাখ, সরি 6 লাখ রুপিস হচ্ছে। তো 6 লাখ রুপিস সে ইয়ে করে নেবে। একক 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5, তাহলে 6 লাখ রুপিস আমাদের হচ্ছে। তো এই টাকাটা সে কি করবে? সে হলো আমাকে দেবে। তো এইভাবে যে সিস্টেমটা হলো, তো এই সিস্টেমটাকে আমাদের কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে লোন সিস্টেম। তো তোমরা সকলেই জানো যে এইবার ভাই হলো তোমাদের ওই অত কিছু দরকার নেই। তোমরা নিজেদের মতো টাকা পয়সা নিয়ে যা ইচ্ছা করো জ্বালিয়ে দাও, কিছু দরকার নেই। কিন্তু ভাই আমার টাকা দিয়েছি, তুমি এত টাকা আমাকে রিটার্নে দিয়ে দেবে। তো 10 দিয়েছি, তুমি হলো 6 লাখ টাকা দিয়ে দেবে। আর হলো তুমি আমাকে টোটাল কত 16 লাখ টাকা রিটার্ন করবে। আসল ছিল, তার সাথে আমি ইন্টারেস্টটা চাপিয়ে দিয়ে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ডে না, সরল সুদে তুমি আমাকে দিয়ে দেবে। এইটা হলো ঋণদাতা। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মানে একদম যারা ওপরে থাকে তারা, মানে সবার ক্ষেত্রেই এই হিসাব নিকাশটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তারা ওই ডকুমেন্ট গুলো দেখে, যে ডকুমেন্ট গুলো আমি তোমাদের বললাম, এই যে ডকুমেন্ট গুলো দেখে, এই সমস্ত ডকুমেন্ট গুলো দেখে না তারা বোঝে যে ব্যবসা কি এতদিন করেছে, পরবর্তীতে কি করতে পারে। তো এইগুলো আমাদের কি হয়ে থাকে? আর্থিক হিসাব নিকাশ, বা যেটাকে আমাদের বলা হয়ে থাকে কি হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং বলা হয়ে থাকে। ওকে, তো এই পার্টটা হলো লেনদেন জানলাম, ঘটনা জানলাম। এবার উদ্দেশ্য কি? অবভিয়াসলি উদ্দেশ্য কি? আর্থিক লেনদেন রেকর্ড করা। আমাদের প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যা কিছু ঘটে চলেছে সেইগুলো ধারাবাহিকভাবে ট্র্যাক করা, রেকর্ড করা। তথ্যকে শ্রেণীবদ্ধকরণ, সারাংশ বার করা। ব্যবসার কত সম্পত্তি আছে, কত দায় আছে, এগুলো আমরা পরে বুঝবো। আগে মোটামুটি তোমরা এটা বোঝো, তথ্যকে শ্রেণীবদ্ধকরণ, সারাংশ করা। আর্থিক বিবরণী প্রস্তুত করা, এই যে বললাম একটা স্পেসিফিক এমন ব্যালেন্স শিট, আয় বিবরণী, নগদ প্রবাহ মানে কত টাকা যাচ্ছে, কত টাকা আসছে, এগুলো সব আমরা ডিটেলে পরে শিখবো। কিন্তু এগুলো আমাদের বানানো। বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করা। এই যে বিশ্লেষণ, কোথায় কোন কোন পার্টে কত টাকা খরচ গেল, তো আমাদের যে উদাহরণটা নিয়েছিলাম ওই অনুযায়ী। তারপর এর গুরুত্ব কি? এটা কি করে? এটা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, পরিকল্পনা বাজেটিং করতে সাহায্য করে। বাজেটিং মানে বলে না, তোর বাজেট কত, এই জিনিসটা কিনছি। একটা কেউ গাড়ি কিনছে, কেউ একটা ফোন কিনছে, বলে না স্যার আপনার বাজেট কত? বাজেট মানে সে পরবর্তীতে কত টাকা বিজনেসে আরো লাগাবে। পরিকল্পনা কি কি করবে, কি কিভাবে হলো ইয়ে করবে, প্ল্যানিং করবে আরো বিজনেসটাকে গ্রো করার, যাতে আরো হলো লং টার্ম প্রসেসে আমরা উন্নতি করতে পারি। এই সমস্ত কিছু। আইনগত প্রয়োজনীয়তা। আইনগত প্রয়োজনীয়তা কেন বলতো? অনেক সময় বিজনেসের মধ্যে দেখো না বড় বড় স্ক্যামস হয়ে যায়। এই যে বিজয় মালিয়া, হর্ষদ মেহতা, এরকম অনেকগুলো স্ক্যামস আছে। মানে বিজনেসের মধ্যে কি করলো, যে দেখালো এত ক্ষতি হয়েছে, এত এই হয়েছে বলে উল্টে, বা এত লাভ হয়েছে বলে উল্টে ভুলভাল ভাবে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। এই সমস্ত কিছু। বা অনেক সময় কি হয়ে পড়ে, যে আমি ধরো বিজনেস ঠিকঠাকই করেছি, কেউ আমাদের নামে ইনকাম ট্যাক্সের কোনো ফাইল ইস্যু করে দিল, যে আমরা ট্যাক্স দিই না, ইত্যাদি দিই না। তখন আমরা যে আর্থিক হিসাব নিকাশ গুলো করছি, এটা সরকারের দ্বারা চেক হয়, সমস্ত কিছু হয়ে থাকে। তো এইগুলো আমরা বানালে কি আমাদের আইনগতভাবে আমাদের সুবিধা দেখবে। এবং স্বচ্ছতা, দায়িত্ববোধ। স্বচ্ছতা থাকবে, আর্থিক অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো। আর এবং যারা আমাদের ওই টাকা দেবে বিজনেসের মধ্যে, আমি বললাম না, এই যে যারা টাকা দেবে, লোন হিসাবেও দিতে পারে বা প্রফিট হিসাবেও দিতে পারে, তারা কি করবে? তারা আমাদের বিজনেসের মধ্যে কি করবে? এই যে বিজনেসটা আছে, এই বিজনেসের মধ্যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আমরা যে বানাচ্ছি, যে এইগুলো আমরা পরে জানবো, সেইগুলো যে বানাচ্ছি, যে এইভাবে যে আমরা রেকর্ড করলাম, এই সমস্ত কিছু একটা সিস্টেমেটিক ভাবে রেকর্ড করে সেগুলো দেখবে। আচ্ছা বিজনেস এই করেছে, ঠিক আছে ভাই, এই বিজনেসটা প্রফিটেবল, এই বিজনেসের মধ্যে টাকা লাগিয়ে ভালো হবে। ঠিক আছে, তো এইগুলো জানতেও আমাদের সাহায্য করে। ওকে। আর তারপর তো হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি, এটা আমি আগেই বলেছিলাম, এটা কি একটা ব্রাঞ্চ। প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা, নিয়ম নীতি পদ্ধতি বিষয়ে জানা যায় যে শাস্ত্রে, সেটাকে বলা হয় হিসাব শাস্ত্র। এর জন্ম কবে হয়? 1494 সালে একজন জনকের লুকা প্যাসিওলি। একদম ইম্পর্টেন্ট, এইগুলো সব মনে রাখবে। তো হিসাব শাস্ত্রকে আমরা কি বলবো? কি বলবো এটাকে? এটাকে বলবো কি কমার্স? এইটা বলবো না। এটা কি কলা ও বিজ্ঞানের মিশ্র রূপ। কলা মানে আর্ট, আর বিজ্ঞান মানে সায়েন্স। অলওয়েজ বলে আসছি একটা সায়েন্টিফিক সিস্টেম, সেটা আমরা পরে জানবো। এই দুটো সংমিশ্রণ। তাহলে আমাদের এমসিকিউ কি কি আসবে? এইটা আসবে যে হিসাব শাস্ত্রের, আধুনিক হিসাব শাস্ত্রের জন্ম কবে হয়? 1494। আধুনিক হিসাব শাস্ত্রের জনক কে? লুকা প্যাসিওলি। হিসাব শাস্ত্র কি? কলা ও বিজ্ঞানের মিশ্র রূপ বা কলা বিজ্ঞানের সমন্বয়, বোথ আর্টস এন্ড সায়েন্স। ঠিক আছে, এইগুলো একদম মাথার মধ্যে রেখে, তোমরা যখন স্কুল স্টার্ট হবে তখন স্কুলের স্যার ম্যাডামরাও তোমাদের বোর্ডে উঠিয়ে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো আমরা এইভাবেই পড়াই যে তোমরা স্কুলেও ভালো উত্তর দিতে পারো, যাতে বোঝা যায় যে বাচ্চাটা পড়াশোনা করছে, জানে, জ্ঞান আছে, আর তোমরা পারফরমেন্সও এক্সামে ভালো দাও। ওকে, তো এইটাই আমাদের উদ্দেশ্য। তারপর আরেকটা কথা আছে কি, বুক কিপিং। আবার আমাদের এই উদাহরণটাতে আসা যাক। এই যে পুরো যে কাজটা করলাম না, যে প্রথমে একদম লিখলাম,
তারপরে শ্রেণীবদ্ধ করলাম, তারপর আমরা এই মাইনাস প্লাস করে টোরে এই সমস্ত কিছু করে আমরা কি করলাম, ডিসিশন মেকিং করলাম। এই টোটালটা তো আমাদের কি বলা আছে, এই টোটাল এই এত বড় জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে, অ্যাকাউন্টিং বলা হচ্ছে, তাই তো? অ্যাকাউন্টিং বলা হচ্ছে। কিন্তু এই অ্যাকাউন্টিং এর মধ্যে ইনিশিয়াল প্রথম স্টেপ দুটো, এই লিপিবদ্ধকরণ এবং শ্রেণীবদ্ধকরণ, সারাংশ এর সিদ্ধান্ত, এই স্টেপটা বাদ। আমি কি বলছি, অ্যাকাউন্টিং কি কি নিয়ে হচ্ছে, অ্যাকাউন্টিং কি কি নিয়ে হচ্ছে? স্যার অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের লিপিবদ্ধ করা, ওই যে আমার মা বা বাবা বললেন যে লিখতে, আমরা এখন এইটা জানি তো এইটা নিয়ে আমরা বুঝছি, লিখতে ওইটা করলাম। তারপর স্যার শ্রেণীবদ্ধ করলাম, শ্রেণীবদ্ধ করলাম। তারপর স্যার এখানে কি করলাম, শ্রেণীবদ্ধ করার পর ওইটার বেসিসে আমরা কি করলাম, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সার সংক্ষেপণ করলাম, সার সংক্ষেপণ করলাম। ঠিক আছে, মানে এটাকে বললে রেকর্ড, ক্লাসিফিকেশন, সামারি বা সামারাইজেশন। তারপর কি করলাম, সিদ্ধান্ত গ্রহণ ও বিশ্লেষণ, মানে অ্যানালাইসিস, অ্যানালাইসিস। এইগুলো তো আমি জাস্ট দেখাচ্ছি, তোমাদের নোটসে তো আছে। অ্যান্ড কি, ডিসিশন, ডিসিশন মেকিং। ঠিক আছে, তো এইটা করলাম। তো এইখানে এই স্যার এই টোটাল এই এত কিছু করলে স্যার এটা হলো আমাদের কি হয়ে থাকবে, অ্যাকাউন্টিং হয়ে থাকবে। হ্যাঁ, আরেকটা স্টেপ মিস করে গেলাম, সরি সরি, আরেকটা স্টেপ আমি মিস করে গেছি, আইডেন্টিফিকেশন। কি আইডেন্টিফিকেশন মানে কি, চিহ্নিত, চিহ্নিতকরণ। স্যার কি চিহ্নিতকরণ, আসামিদের চিহ্নিতকরণ না, এটার মানে হলো যে আমি একটা কথা প্রথমে কি বললাম, যে আমাদের হিসাব শাস্ত্রের মধ্যে কোন জিনিসকে নেওয়া হবে, কোন বিষয়, কোন ঘটনাকে নেওয়া হবে, বলো, এটা আমি আর বলবো না, কোন ঘটনাকে নেওয়া হবে হিসাব শাস্ত্রের মধ্যে, কোন ঘটনাকে নেওয়া হবে, কি ঘটনাকে নেওয়া হবে, যেটা আর্থিক ঘটনা। আর্থিক ঘটনা, ভেরি গুড, আর্থিক ঘটনাকে নেওয়া হবে, গুড। আর্থিক ঘটনাগুলোকেই আমরা কি করবো, প্রথমে চিহ্নিত করবো, যেটার সাথে টাকা নেই সেটার সাথে আমি নেই, এইটুখানি ক্লিয়ার। যেটার মধ্যে টাকা নেই সেটার মধ্যে অ্যাকাউন্টিং নেই, যেটার মধ্যে টাকা নেই সেটার মধ্যে অ্যাকাউন্টিং নেই। তো সবার প্রথমে আমাকে টাকা আছে যার মধ্যে ইনভলভ আছে সেইগুলোকে চিহ্নিত করতে হবে, তারপর আমাদের সেটাকে রেকর্ড করতে হবে, তারপর সেটাকে ক্লাসিফিকেশন করতে হবে, সেটাকে সারাংশ বানাতে হবে, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ মানে অ্যানালিসিস এবং ডিসিশন মেকিং করতে হবে। এইটা টোটাল স্যার অ্যাকাউন্টিং বলা হয়ে থাকে। এইগুলো আমরা স্যার এখনো শিখেছি না স্যার, শিখিনি, এইগুলো আমরা পরে শিখবো। ওকে, আমরা জাস্ট থিওরি বেসিসে জানছি। এবার এই যে ফার্স্ট স্টেপটা, আইডেন্টিফিকেশনটা হলেই তো তারপরের এই স্টেপ গুলো হবে, নাহলে তো হবে না। যেটা আমাদের যেই লেনদেন মানে যেই জিনিসটা আমাদের লেনদেনই না সেটা তো আমরা নেবই না। তো আইডেন্টিফিকেশনটা আমরা এখন একটু ছাড়লাম, কিন্তু সব অলওয়েজ আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, ক্লাসিফিকেশন, সামারাইজিং, অ্যানালিসিস এন্ড ডিসিশন মেকিং। চিহ্নিতকরণ করা, লিপিবদ্ধকরণ করা, শ্রেণীবদ্ধকরণ করা, সারসংক্ষেপণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। ওকে, প্রথম যে দুটো স্টেপ করছি না, ফার্স্ট টু স্টেপস, ইনিশিয়াল টু স্টেপস, এই দুটোকে আমাদের কি বলা হয়, কি বলা হয়, দুটোর আবার একটা নাম আছে, কি বলা হয়, বুক কিপিং। কি বলা হয়, বুক কিপিং। এটাকে আমাদের বাংলাতে বলে হিসাব রক্ষণ। কি বলা হয়, হিসাব রক্ষণ, হিসাব রক্ষণ। ওকে, তার মানে আমরা এখন তিনটে জিনিস খুব ভালো করে জেনে গেলাম। একটু মাথার মগজাস্ত্রটাকে একটু চালাও, মাথার ঘিলুটাকে খুলে ফেলো, তিনটে জিনিস জেনে গেছি। একটা কি জেনেছি স্যার, অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, তার আন্ডারে আমরা কি জেনেছি, অ্যাকাউন্টিং। স্যার ইংলিশে লেখাচ্ছেন কেন, আরে ইংলিশ বাংলা বলে কিছু হয় না, এটা তুমি বাংলাতেও জানতে হবে, এটা ইংলিশেও জানতে হবে। তারপরে আরেকটা কি জানলাম, বুক কিপিং। এইটাকে আমাদের কি বলা হচ্ছে, হিসাব শাস্ত্র বা হিসাব বিজ্ঞান। আচ্ছা, এইটাকে কি বলা হচ্ছে,
হিসাব নিকাশ একদম মাথার মধ্যে এরকম একদম ফিট করে নিতে হবে। এবং যেমন তোমার নাম জিজ্ঞাসা করলে তুমি তোমার নাম বলো ঝট করে, সেরকম বুক কিপিং, হিসাব রক্ষণ, এইটা বুঝতেই 6 মাস চলে যায় মানুষের, এত কনফিউজিং টার্ম গুলো। কিন্তু আদতে কি লাগলো? একদমই না। তার মানে এটা যদি আমরা সেটের দ্বারা প্রকাশ করি, মানে সেট মানে এখানে অঙ্ক চলে আসবে না, জাস্ট আমি একটা বোঝাচ্ছি। তার মানে অ্যাকাউন্টেন্সিটা সব থেকে কি ওয়াইডার কনসেপ্ট, তাই তো? অ্যাকাউন্টেন্সিটা তো সব থেকে বেশি ওয়াইডার কনসেপ্ট। মানে এইটা কি এমন একটা জিনিস যার মধ্যে অ্যাকাউন্টিং আর বুককিপিং পড়ছে, ঠিক আছে? আবার অ্যাকাউন্টিং এর ভেতর কি পড়ছে? বুককিপিং। তার মানে আমরা কি বলতে পারি, একদম সবার উপরে কি আছে? অ্যাকাউন্টেন্সি, তার মধ্যে আছে আমাদের অ্যাকাউন্টিং, তার ভেতর আছে আমাদের বুককিপিং, ঠিক আছে? তার মানে অ্যাকাউন্টিং এর মধ্যে স্যার কি করা হয়, যে প্রথমে হিসাবটাকে প্রথমে আইডেন্টিফিকেশন করা হয় স্যার, প্রথমে লেনদেনকে আইডেন্টিফিকেশন করা হয়, তারপর সেটাকে লিপিবদ্ধকরণ করা হয়, তারপর শ্রেণীবদ্ধকরণ করা হয়, তারপর সারসংক্ষেপণ করা হয়, তারপর হলো বিশ্লেষণ করা হয়, তারপর স্যার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এইটা স্যার অ্যাকাউন্টিং। ওকে স্যার, বুককিপিং কি? ওই যে স্যার আমরা যে প্রথমে যে ফার্স্ট স্টেপ দুটো করছি না, ওইটাই বুককিপিং। প্রথমে লিপিবদ্ধকরণ করা হয়, তারপর শ্রেণীবদ্ধকরণ করা হয়, তাই? হ্যাঁ, এই দুটোই বুককিপিং। ওকে। আর স্যার অ্যাকাউন্টেন্সিটা কি? অ্যাকাউন্টেন্সি মানে এই যে ব্রাঞ্চের মধ্যে, ম্যাথামেটিক্স এর ব্রাঞ্চের মধ্যে ট্রিগনোমেট্রি আছে, স্ট্যাটিস্টিক্স এর ব্রাঞ্চের মধ্যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মধ্যগামিতার মাপক, যেটা লাস্ট 26 নম্বর চ্যাপ্টারটা তোমাদের 10 এর, ওইটা আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে, এই যে এইগুলো যে বিভিন্ন বিভিন্ন পার্ট, লিনিয়ার অ্যালজেব্রা আছে, এগুলো স্যার ম্যাথামেটিক্স এর ব্রাঞ্চের মধ্যে। এবং অ্যাকাউন্টেন্সি একটা ব্রাঞ্চ যার মধ্যে এই সমস্ত ডিসকাশন করে, আরো অনেক কিছু ফার্দার ডিসকাশন করে, কিন্তু ওভারঅলে আমরা এইটা বুঝতে পারলাম, ঠিক আছে? তার মানে স্যার অ্যাকাউন্টেন্সি একটা ব্রাঞ্চ, অ্যাকাউন্টিং একটা প্রসেস যার মধ্যে এই কাজগুলো করা হয়ে থাকে, যেগুলো আমরা বললাম, চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সারসংক্ষেপণ, সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণ। তারপরে ওই অ্যাকাউন্টিং এর মধ্যে আবার একটা ছোট্ট পার্ট আছে, সেটাকে আমাদের কি বলে স্যার? বুককিপিং। এই যে চিহ্নিতকরণ করলাম, তারপর চিহ্নিতকরণটা ছাড়ো, লিপিবদ্ধকরণ করলাম, শ্রেণীবদ্ধকরণ করলাম, ওই যে লিখলাম, ওই যে আমার আমার যে মা যে বললো যে কোথায় কি খরচা করেছিস, এই ইনিশিয়াল প্রথমে লিখলাম, তারপর এই গ্রসারিতে এত খরচা, মুদিখানাতে এত খরচা, আমাদের হলো এই যে প্রথমে এইটাতে লিখলাম, মুদিখানাতে এত খরচা, স্টেশনারিতে এত খরচা, এই যে আলাদা করলাম, এই দুটো আমাদের কি বলা হয়ে থাকে, এই দুটোকে আমাদের কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে লিপিবদ্ধকরণ, এটাকে বলা হয়ে থাকে শ্রেণীবদ্ধকরণ, ঠিক আছে? আর এইটার জন্য আমরা যেই ডকুমেন্টস গুলোকে আমরা বানিয়ে থাকি, ডকুমেন্টস গুলো কোথায় গেল? এখানেই তো ছিল, ডকুমেন্টস গুলো কোথায়, কোন পেজে গেল? এই যে এই ডকুমেন্টস গুলো যে বানিয়ে থাকি, এই ডকুমেন্ট গুলোর মধ্যেই আমরা প্রথম যেই পার্টটা করে থাকি, এই যে এইটা, এই যে জার্নাল, এই স্টেপটা আমাদের কি রেকর্ড করা, এবং লেজার এই স্টেপটা কি ক্লাসিফিকেশন করা, এই দুটো মিলে আমাদের কি হয়ে থাকে? বুককিপিং, ঠিক আছে স্যার? এগুলো কি জার্নাল, লেজার, এগুলো কি? এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? জাস্ট এটা তোমাদের আমি বলছি। ওকে। তো এবার দেখো এখানে এইটাই বলেছে যে হিসাব রক্ষণ বা বুককিপিং কি? এমন একটা কথা যাতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো প্রথমে জাবেদা কথাটার মানেই হলো জার্নাল, জার্নাল, তারপরে খতিয়ান কথাটার মানে হলো, এটা বাংলাতে লেখা আছে লেজার, বিভিন্ন হিসাবে তোলা। তার মানে কি স্যার? প্রথমে লিপিবদ্ধকরণ করা। তার জার্নাল কি কাজ করে? লিপিবদ্ধকরণ। তার জার্নাল মানে কি? এখনো জানিনি, পরে জানবো। লেজার স্যার ওইটার মানে কি? শ্রেণীবদ্ধকরণ, এখনো জানিনি, পরে জানবো। শ্রেণীবদ্ধকরণ, এই দুটো কাজ হয়ে থাকে, সেইটাকেই আমাদের কি বলা হয়ে থাকে? বুককিপিং। তাহলে এটা সেটের আকারে দেখলে অ্যাকাউন্টেন্সি সবার উপরে, সব থেকে ওয়াইডার, অ্যাকাউন্টেন্সির ভেতরে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর ভেতরে বুককিপিং। বুঝতে পেরেছো? বলো, এতটা যে বললাম এখনো অব্দি, এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট জিনিসপত্র আমি আলোচনা করলাম। বলো এখান থেকে কার কি প্রশ্ন আছে নির্দ্বিধায় বলো, একদম নতুন স্ট্রিম, কার কি প্রশ্ন আছে নির্দ্বিধায় বলো। বলো, কিছু বলছিলে সপ্তর্ষি? বলতে পারো, কোনো কোনো হিচকিচানো নেই, তুমি ডাইরেক্ট বলো। আমাদের সাথে সবাই আমাকে খুব ফ্র্যাঙ্ক, আমার সাথে তুমি বিন্দাস বলো। না স্যার, সবই বুঝতে পারছি ঠিকভাবেই। আচ্ছা, বুঝতে পারছো তো মোটামুটি আমি কি বোঝাচ্ছি? দেবস্মিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মেঘনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। তো এবার আমি কিছু কিছু তোমাদের একটু এমসিকিউ কিছু জিজ্ঞাসা করছি, দেখি তো কে বলতে পারে। এই যে আমি যা টপিক আলোচনা করলাম,
সেই অনুযায়ী আমি কিছু এমসিকিউ জিজ্ঞাসা করছি, দেখি কে কতটা ভালো লেভেলে বুঝেছে। সবার আমি অপশনসও দেবো, তোমরা ইনিশিয়াল তো অপশনস দেবো, ঠিক আছে? সবাই পার্টিসিপেশন ভালো মতো করবে। হিসাব নিকাশ কি? হিসাব নিকাশ কি ইংলিশে কি বলে বলো তো, কে বলতে পারবে? ইংলিশে কি বলে হিসাব নিকাশকে? অ্যাকাউন্টিং। শুনতে পাচ্ছি না, একটু বাবু জোরে বলো। অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, ভেরি গুড ভেরি গুড। তো এবার বলছি আমি, হিসাব নিকাশ কি একটি কলা, একটি বিজ্ঞান, কলা ও বিজ্ঞানের সমন্বয়, নাকি কোনোটিই নয়? কলা ও বিজ্ঞানের সমন্বয়। কলা ও বিজ্ঞানের সমন্বয়, ভেরি গুড মেঘনা, ভেরি গুড। ওকে, তারপরেরটা, আধুনিক হিসাব শাস্ত্রের জন্ম হয় কবে? 1947, 1966, 1494, অপশন 1756? সি। সি, 1494। ভেরি গুড, ঠিক আছে, খুব ভালো। তাহলে তোমরা ক্লাসটা শুনছো মন দিয়ে, এইটাই ভালো। তো জাস্ট এইটুকুনি মাথায় রাখবে যে একদম সিরিয়াস ভাবে ক্লাস করবে, দেখবে তুমি কোনো কনসেপ্টে তুমি আটকাতে পারবে, কেউ হারাতে পারবে, এইটুকুনি গ্যারেন্টি আমি দিলাম তোমাদের। না, আমার কাছে যে সাবজেক্ট গুলো পড়ছো, কনসেপ্টে কেউ মারতেই পারবে না তোমাদেরকে। হলো, তারপর হচ্ছে হিসাব নিকাশের কাজ আরম্ভ হয়, মানে অ্যাকাউন্টিং এর কাজ আরম্ভ হয় তারপরে, তারপরে ভালো করে বুঝবে একটু, এইটা হালকা একটু কনফিউজিং, ঠিক আছে? লেনদেনের পর, জাবেদার পর, হিসাব রক্ষণের পর, নাকি কোনোটিই নয়? একটু ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। হিসাব নিকাশ মানে অ্যাকাউন্টিং এর কাজ কখন হয়? লেনদেনের পর, জাবেদায় অন্তর্ভুক্তিকরণ করার পর, মানে জাবেদার পর, জাবেদা মানে জার্নাল, নাকি হিসাব রক্ষণের পর, নাকি কোনোটি নেই? হিসাব রক্ষণ মানে বুক কিপিং। স্যার লেনদেন। আচ্ছা, লেনদেন একটা নিলাম। সপ্তর্ষি, মেঘনা? অপশন এ। লেনদেন, আচ্ছা, তুমি সপ্তর্ষি? আমারও লেনদেন স্যার। লেনদেন, আচ্ছা। এইখানটা একটু ভালো করে বুঝে, এবার স্ক্রিনের দিকে তাকাও, যে আমরা এখানে কি দেখেছিলাম, যে তার জন্যই বলেছিলাম এটা একটু ট্রিকি আছে। কেন? খুবই নিয়ার নিয়ার এরকমই কোশ্চেন আসবে তোমাদের। প্রথমে তো আইডেন্টিফিকেশন হয়, এটা ছেড়ে দাও। আমি কি বলছি, অ্যাকাউন্টিং হয়ে থাকে ঠিক টোটাল লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, সার সংক্ষেপণ, সিদ্ধান্ত, এই সবকটা একত্রিত প্লাস প্লাস প্লাস, এই সবকটা একসাথে হলে তাহলে কি অ্যাকাউন্টিং বলবো। কিন্তু ইনিশিয়াল দুটো প্লাস, মানে লিপিবদ্ধকরণ এবং শ্রেণীবদ্ধ, ইনিশিয়াল দুটো কাজ কি নিয়ে হয় বলো তো? কি বলে ইনিশিয়াল দুটো কাজকে? কি বলা হয়ে থাকে ইনিশিয়াল দুটো কাজকে? বুক কিপিং বা হিসাব রক্ষণ। তার মানে এটার এক্সাক্ট, আর আমরা এখানে শিখলাম না, বুক কিপিং হয়, তারপর অ্যাকাউন্টিং হচ্ছে, তারপর অ্যাকাউন্টেন্সি, মানে অ্যাকাউন্টেন্সিটা লার্জার অ্যাসপেক্ট, তার ভেতর অ্যাকাউন্টিং, তার মধ্যে বুক কিপিং। তার মানে বুঝতেই পারছি আমি যদি টুকি না শ্রেণীবদ্ধকরণ করি, তারপর কি আমরা ডিসিশন নেব, কি সামারি করবো। এই যে এই উদাহরণটা যে তোমাদের সাথে ঘটলো এক্ষুনি, যদি আমি নাই টুকি, এইখানে নাই টুকি নাই যদি আমরা শ্রেণীবদ্ধকরণ করি, তারপর কি আমরা সামারি করবো, কত টাকা কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে। তার জন্য আমাদের এটাতে কি হবে, আমাদের এটার হবে কি হিসাব রক্ষণ। তাই এটা আমরা নর্মাল লজিক অনুযায়ী আছে, যে প্রথমে সব থেকে বড় কাজ হয়ে থাকে অ্যাকাউন্টেন্সি, মানে বড় একটা ব্রাঞ্চ, তার ভেতর অ্যাকাউন্টিং, তার ভেতর আমাদের কি হয়ে থাকে, বুক কিপিং। বুঝতে পারছো? বুক কিপিং এর ভেতর আমার হয়ে থাকে অ্যাকাউন্টিং। ওকে, তো এই পার্টটা হয়ে থাকে। এবার দেখো আমি বলছি বুক কিপিং কি, ঠিক আছে? হিসাব রক্ষণ বা বুক কিপিং কি? লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক প্রক্রিয়া, লাভ ক্ষতির হিসাব, নাকি আর্থিক বিশ্লেষণ, নাকি কোনোটিই না? বুক কিপিং কি? স্যার অপশন এ। অপশন হলো বুক কিপিং হল, ঠিক করে শোনো সপ্তর্ষি, বুক কিপিং কি? লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক প্রক্রিয়া, লাভ ক্ষতির হিসাব, উদ্বোধপত্র, মানে না ওইটা তো না, ওইটা অন্য অপশন। লাভ ক্ষতির হিসাব, নাকি আর্থিক অবস্থা বিশ্লেষণ, নাকি কোনোটি না? অপশন এ। অপশন এ, ভেরি গুড। লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক প্রক্রিয়া, তাই না? বুক কিপিং মানে কি? লিপিবদ্ধকরণ এবং শ্রেণীবদ্ধ, মানে টোকাটা জাস্ট তুমি টোকাটুকি করে সেটাকে একটা সর্টিং করছি, সেটাই হলো আমাদের কি, বুক কিপিং। ওকে, তো এই পার্টটা সবাই মনে রাখবে। হলো।
হিসাব শাস্ত্রের জনক কাকে বলা হয়? এটা আমি কোনো অপশন দেবো না, দেখি কে বলতে পারে। ডাইরেক্ট প্যাসিওলি। ভেরি গুড, লুকা প্যাসিওলি। ঠিক আছে, তো এইটা হয়ে থাকে। ঠিক আছে, এতক্ষণ অবধি আমরা এই পার্ট গুলো শিখলাম। ওকে, তো এই পার্টটা আজকের জন্য আমাদের এতটা অবধি থাকবে। আমাদের অনেক আরো আরো পরের পার্ট আছে আমাদের। আস্তে আস্তে আমরা শিখবো এখানে, কেন প্রথম ক্লাসের মধ্যে আমাদের এই যে কনসেপ্ট, আমি তোমাদের নোটটা দেবো, কিন্তু তোমরা কতটা পড়বে বলো? এতটা অবধি পড়বে। আমি ধর আরো আরো দুটো জিনিস তোমাদের বলে দিচ্ছি, কেন এতটা অবধি আমাদের পড়া থাকবে। কতটা অবধি? মূলধন বা ক্যাপিটাল অবধি। ঠিক আছে, তবে একটু নোট করে নাও, নোটের কতটা অবধি পড়বে। তারপর তো বই কি কিনতে হবে এগুলো আমি এখন আর আসছি না, সেগুলো আমরা পরে আসছি, আর একটা দুটো ক্লাস হোক তারপরে আসছি। ঠিক আছে, এইখান থেকে পড়বে, এইখান থেকে এতটা অবধি। প্রথমে একটু তোমাদের একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে বুঝে বুঝে পড়ে, যাতে এইগুলো একদম মাথার মধ্যে চুম্বকের মতো আটকে যায়, যাতে এইগুলো থেকে ব্রেক করতে না পারে। কিছু টার্ম আমরা জেনে নিই। একটা কি আছে? সম্পদ, একটা কি আছে? দায়, আর একটা কি আছে? মূলধন বা ক্যাপিটাল। এই তিনটে টার্ম খুবই সোজা। ওই যে তোমার যে মোবাইল ফ্যাক্টরির যে আমি উদাহরণটা দিলাম না, মোবাইল ফ্যাক্টরির যে উদাহরণটা দিলাম, এই মোবাইল ফ্যাক্টরির মধ্যে এই যে তুমি যে 50 লাখ টাকা দিয়ে তুমি যে বিজনেসটা স্টার্ট করতে চাইছিলে না, 50 লাখ টাকা দিয়ে যে বিজনেসটা তুমি স্টার্ট করতে, ভালো করে বুঝবে এটা, 50 লাখ টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করতে চাইছিলে না, তার মধ্যে থেকে 30 লাখ টাকা কি তোমার নিজের ছিল? তো নিজের ছিল তো, এবং বাকিটা কি ধরো তুমি ধার করলে, লোনই নিলে, ধার করলে লোন নিলে। তুই যা তুমি 50 লাখ টাকা নিয়ে যে তুমি বিজনেস স্টার্ট করলে, এটাকে আমাদের কি বলা হয়ে থাকে? ক্যাপিটাল। কি বলা হয়ে থাকে? ক্যাপিটাল। মানে কারবারি যে সমস্ত ধন সম্পত্তি নিয়ে কারবার শুরু করে তাকে কি বলা হয়ে থাকে? ক্যাপিটাল। ব্যবসার মালিক যেটি আরম্ভ করতে ব্যবসার মালিক যেটি আরম্ভ করতে ব্যবহৃত অর্থ সম্পত্তি, সেটি মূলধন। মানে ব্যবসা আরম্ভ করতে, এক্ষেত্রে যেটি মানে ব্যবসা, যে অর্থ এবং সম্পত্তি। এবার আরেকটা নতুন জিনিস এসে গেল, স্যার আপনি যে একটা কথা বললেন এইখানে, যে 50 লাখ টাকা নিয়ে আমি বিজনেস স্টার্ট করতে চাই, তার মধ্যে থেকে 30 লাখ টাকা আমার আছে, 20 লাখ টাকা আমি ধার করেছি, আর আপনি বললেন স্যার এই 50 লাখ টাকা নিয়ে আমি যে বিজনেস স্টার্ট করছি এটাকে আমাদের কি বলা হয়? ক্যাপিটাল বা মূলধন বলা হয়। মানে কি, যেই টাকা এবং সম্পত্তি নিয়ে আমি বিজনেস স্টার্ট করছি। তা টাকাটার তো সেন্সটা আমি বুঝলাম, টাকা বা সম্পত্তিটা কি জিনিস এইটা আমি আরেকবার বলে দিচ্ছি। তো এবার দেখো, তুমি 30 লাখ টাকা তো তুমি নিজের, এটা তো এটাকে কি বলা হয় না? ওন্ড ক্যাপিটাল বলা হয়। কি বলা হয়? এটা একটু বলে লিখে নাও বা স্ক্রিনশটও নিতে পারো। ওন্ড ক্যাপিটাল বলা হয়। আর এটাকে কি বলা হয়? আমাদের লোন্ড ক্যাপিটাল। কি বলা হয়? লোন্ড ক্যাপিটাল। মানে ধার করা মূলধন। আর এইটাকে আমাদের কি বলা হয়ে থাকে? নিজস্ব মূলধন। এটা আমাদের কি হয়ে থাকে? নিজস্ব মূলধন। এগুলো আমরা পরে আরো জানবো, জাস্ট আমি তোমাদের এখন বলে রাখছি। আর এটা কি? ধারকৃত মূলধন। ঠিক আছে, 50 লাখ টাকা নিয়ে, মানে যা টাকা পয়সা সম্পত্তি নিয়ে আমরা বিজনেস শুরু করব, সম্পত্তি ব্যাপারটা আমি এখনো ডিসকাস করিনি, বিজনেস শুরু করব, সেইটা হলো আমাদের কি? ক্যাপিটাল বা মূলধন বলা হয়ে থাকে। স্যার এক্ষেত্রে টাকাটা দুটো পার্টে আছে, একটা আমার নিজের কাছে আছে আর বাকিটা ধার করছি। যেটা নিজের কাছে আছে সেইটা আমাদের কি? নিজস্ব মূলধন। এবং যেটা আমি ধার করছি স্যার, সেটা আমাদের ধারকৃত মূলধন বা ধার করা মূলধন। সেটা বিজনেসের মধ্যেই তো লাগছে। এবার স্যার আপনি একটা কথা বলছেন সম্পত্তি। সম্পত্তি মানে কি? সম্পত্তি মানে কিছুই না, সম্পত্তিকে আমাদের কি বলা হয় থাকে? অ্যাসেট। তোমরা নিশ্চয়ই অনেক সময় এই নামটা শুনেছো। অ্যাসেট মানে তিনটে কথা: ভবিষ্যতে যা সুবিধা প্রদান করবে, সুবিধা দেবে। 2 নম্বর কথা, যার আর্থিক মূল্য আছে, মূল্য আছে। ঠিক আছে, এটা তোমার ডেফিনেশন আছে, যাতে আমি তিনটে কথা বলছি, তোমরা নোটও করতে পারো। আর 3 নম্বর, যা আমার। ঠিক আছে, তিনটে একসাথে হতে হবে, আলাদা আলাদা হলে হবে না, তিনটে একসাথে হতে হবে। ভবিষ্যতে যা সুবিধা প্রদান করবে, যার আর্থিক মূল্য আছে, যা আমার। ঠিক আছে, তিনটে একসাথে হতে হবে। যেরকম তোমার মোবাইল ফোন, ভবিষ্যতে তুমি মোবাইল ফোনটা ইউজ করে ক্লাস করছো, সুবিধা প্রদান করছে, মোবাইল ফোনটার আর্থিক মূল্য আছে, মোবাইল ফোনটা তোমার, সেটা হলো অ্যাসেট। এবার বিজনেসের ক্ষেত্রে কি? ধরো আমার সেন্টারের মধ্যে যে ফার্নিচার আছে, মানে আমার অফলাইন সেন্টারের ফার্নিচার যা আছে, টেবিল চেয়ার যা আছে, তার মধ্যে আমার যে কম্পিউটার আছে, আমার যে স্ক্রিন আছে, কথার কথা বলছি, যেখানে আমি পুরো 50 চালাই, তো এই সমস্ত কিছু একত্রিত আমার কি? আমার অ্যাসেট। আমার মাইক্রোফোন আছে, আমার পেন ট্যাব আছে, আমার ল্যাপটপ আছে, আমার ট্যাবলেট আছে, যা আছে সমস্ত কিছু আমার কি? অ্যাসেট। এইটা নিয়েই তো আমার সেন্টারটা চলছে, অফলাইন অনলাইন যাই বলো। তো এই জিনিসগুলো আমার অ্যাসেট। তার মানে কি? ধরো হতে পারে বিজনেস আমি এইভাবে স্টার্ট করছি, যে 10 লাখ টাকা আমি ক্যাশ নিয়ে স্টার্ট করছি, প্লাস প্লাস তার সাথে আমি কি করছি?
তার সাথে আমি কি করছি, ফার্নিচার কিছু নিচ্ছি, ঠিক আছে, কিছু মেশিন নিচ্ছি, মেশিনারি, মেশিন তো হবে না, ধরো আমি আমার একটা সেন্টারের উদাহরণ দিচ্ছি, সার্ভিস বেস সেন্টার, কিছু ইলেকট্রনিক জিনিসপত্র নিচ্ছি। তো এইগুলো একত্রে আমাদের কি বলা হবে, ক্যাপিটাল। এইটা নিয়ে আমি পুরো স্টার্ট করছি। এই টাকাটা নিয়ে পরে আমি কিনলাম সেটা অন্য কথা, সেটা আমাদের অনলি অ্যাসেট হিসাবে গণ্য হবে। ভালো করে বোঝো, এইটার মধ্যে একটা ট্রিক আছে। স্যার 10 লাখ টাকা নিয়ে আমি বিজনেস স্টার্ট করলেন এবং সেই 10 লাখ টাকা দিয়ে বার করে তারপর আপনি কিছু ফার্নিচার ইত্যাদি লাগালেন, তো এইটা হলো স্যার আপনার কাছে অ্যাসেট বলে তখন বলবো। কিন্তু আপনি প্রথমেই একদম বিজনেসে ইনিশিয়াল সেট আপ করছেন 10 লাখ টাকা প্লাস ফার্নিচার ইত্যাদি নিয়ে, সেইটা তখন আমরা ক্যাপিটাল বলবো। তোমাদের মনে প্রশ্ন হবে স্যার এটা কি কথা হলো, পরে এই টাকাটা নিয়ে আমি যদি জিনিসটা কিনলাম তখন তো স্যার সেইটাও আমাদের ক্যাপিটালই বলতো না, তখন বলবো না। আমাকে কি হতে হবে, এরকম দেখাতে হবে, ক্যাপিটাল বলে না আমাদের দেখাতে হয় আলাদা করে। সেটা অন্য একটা কনসেপ্ট আছে, সেটা আমরা পরে জানবো। সেটা জাস্ট মুখে বলা না, একটা হিসাবের মধ্যে তুলতে হয়, এগুলো আলাদা আলাদা মানে আছে। তোমরা জাস্ট এইটুখানি বোঝো যে ক্যাপিটাল মানে আমরা যা টাকা এবং যা সমস্ত অ্যাসেট ইত্যাদি নিয়ে আমরা যে বিজনেস স্টার্ট করছি সেটাকে আমাদের কি বলা হয়ে থাকছে, স্যার ক্যাপিটাল বলা হয়ে থাকছে। ওকে, এবার তোমরা বলো এই টাকাটা কি আমার অ্যাসেট কি অ্যাসেট না, টাকাটা কি আমার অ্যাসেট কি অ্যাসেট না, এই টাকাটা আমার অ্যাসেট কি অ্যাসেট না? তাহলে বলো, কেউ কিছু একটা তো বলো, টাকা কি অ্যাসেট কি অ্যাসেট না, বলো আগে। বলতে পারছো না? এই পয়েন্ট গুলো কি টাকার সাথে ম্যাচ করছে? দেখো তো একবার। হ্যাঁ বলবে, না বলবে, বলো। এই ভবিষ্যতে টাকা সুবিধা প্রদান করবে, দেবস্মিতা বলো হ্যাঁ নাকি না। ভবিষ্যতে টাকা সুবিধা প্রদান করবে, হ্যাঁ নাকি না? হ্যাঁ করবে তো স্যার। করবে, হ্যাঁ, ইয়েস। মেঘনা বলো, টাকার কোন একটা মনিটারি ভ্যালু, আর্থিক মূল্য আছে, হ্যাঁ নাকি না? হ্যাঁ আছে। হ্যাঁ আছে, ইয়েস। যা আমার টাকা, তো তোমার থাকলেই তো তোমার হবে, তাই তো? এবার তুই বলতে স্যার আমার বাবার টাকা ও আমার ওরকম, ওইটা অন্য কথা, মানে তোমারই তো, আলটিমেটলি তো তোমার। তাহলে এটা কি হ্যাঁ হবে নাকি না হবে? হ্যাঁ। হ্যাঁ। তাহলে তিনটে ইয়েস একসাথে হচ্ছে, তার মানে এটা আমাদের কি হয়ে গেল, অ্যাসেট হয়ে গেল। বুঝতে পারলে? এবার টাকাও আমাদের অ্যাসেট। আলটিমেটলি আমরা যা নিয়ে বিজনেস স্টার্ট করি সেগুলো সবই অ্যাসেট, সবই অ্যাসেট। আমরা ক্যাশ বলি, অ্যাসেট বলি, এটা একটু আমরা আলাদাভাবে ভাগ করি, কিন্তু আলটিমেটলি ক্যাশও অ্যাসেট, ফার্নিচারও অ্যাসেট, যা আছে আমার সবই অ্যাসেট, এবং যা নিয়ে আমি বিজনেস স্টার্ট করছি সেটাই হলো আমাদের ক্যাপিটাল। তার মানে আমরা এটা বলতে পারছি যে নগদে এবং সম্পত্তি, এটা জাস্ট আমরা এই সম্পত্তিটা এইভাবে বলছি কোনো সলিড জিনিসকে কোনো এই সমস্ত বোঝানোর জন্য, কিন্তু সবই আমার অ্যাসেট। তো টাকাটাও আমাদের কাছে অ্যাসেট, ঠিক আছে? টাকাকে কি বলা হয়ে থাকে, আমাদের তরল সম্পত্তি বলা হয়ে থাকে। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, আমি এটা পরে ডিসকাস করব। এগুলো অনেক লাস্টের টপিক, আমি আগে আগে বলে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট তোমাদের একটুখানি মাথাটাকে ক্লিয়ার রাখার জন্য। আর দায় কি, যা আমাকে দিতে হবে, যা আমাকে পরিশোধ করতে হবে। যে তোমরা আমাকে অ্যাডভান্সে ফিসটা দিয়েছো, এটা আমার দায় তোমাদের সার্ভিস দেওয়া, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? এই যা আমাকে পরিশোধ করতে হবে, সেটা আমাকে টাকাও হতে পারবে, আমার প্রতিশ্রুতি হতে পারবে, আমার যে সার্ভিস যে দিচ্ছি, এই সমস্ত কিছু আমাদের দায়। কারোর কাছ থেকে লোন নিলাম, এ ভাই আমার দায়ে পড়েছে তোর সাথে এসেছিলাম, মানে বলে না যে ভাই আমার দায়ে পড়েছে তোর সাথে এসেছিলাম, তো এরকম একটা কথায় কথায় বলে না, হ্যাঁ আমার দায়ে পড়ে গেছে তো তোর এই কাজটা করে দেবো বলে। তো এই যে কথাটা, মানে কি আমাকে দিতে হবে, যা যা দিতে হবে সেইটাই হলো আমার দায়। ব্যাংকের ঋণ মানে ব্যাংকের লোন। পাওনাদার, আমি কারোর কাছ থেকে জিনিস বিক্রি করেছিলাম, মানে কারোর কাছে জিনিস কিনেছিলাম, তাকে টাকা দিতে হবে, এইটা। বুঝলে, আমাকে তোমাকে হলো, তুমি আমাকে অর্থ দিয়েছো, আমার তার বদলে তোমাকে সার্ভিস দিতে হবে, এইটা আমার সব দায়। বুঝতে পারছো? তিনটে জিনিস আমরা শিখে গেলাম। এইটার কি হলো, অ্যাসেট। এই দায়টাকে কি বলে, তো লাইবিলিটি, কি বলে, লাইবিলিটি, LIBILIETIES। আর এইটাকে কি বলে, ক্যাপিটাল। ওকে, তো এই তিনটে টার্ম এতটা অবধি আমরা শিখলাম। তারপর আমাদের যে হিসাব নিকাশ তথ্য, হিসাব নিকাশ আকার একটুখানি আছে, তারপরে আমরা আরো অ্যাড অন করবো এরপরে। তো এই পার্ট গুলো আমরা শিখলাম, এইগুলো তোমরা ভালো করে, খুব সুন্দর করে, ভালো করে তোমরা
বাড়িতে পড়বে মাথা ঠান্ডা করে, এইটুখানি পড়বে, আর অন্য কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই। কিন্তু বাড়িতে পড়বে, একটুখানি পড়বে, রিডিং হলেও পড়বে, না হলে তোমরা কখনোই কোপ আপ করতে পারবে না এই জিনিসটার সাথে। ঠিক আছে? তাহলে আমরা এইগুলো সমস্ত কিছু আলোচনা করবো। আমরা হলো অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টিং, বুক কিপিং এগুলো শিখে গেলাম। তো অনেক কিছু জিনিসপত্র আলোচনা করলাম, লেনদেন কি, ট্রানজাকশন কি, ইভেন্ট কি। তারপর হলো আমাদের বিজনেসের মধ্যে যে হলো ফার্মস, মানে বিভিন্ন বিজনেসের মধ্যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ট্রেডিং কোম্পানি, ম্যানুফ্যাকচার যারা নিজে পুরো বানায়, ট্রেডিং মানে হলো যারা কি করে থাকে, কারোর কাছে জিনিস কিনে আবার কাউকে বিক্রি করে, এই সমস্ত কাজকর্ম হয়ে থাকে। আরো অনেক কিছু, ইন্টারনাল ইনভেস্টর কাকে বলে সেটা জানলাম, যে লোন কিভাবে দেয়, কি করে বিজনেস চলে, এই সমস্ত কিছু ওভারঅলে আমরা জানলাম। ঠিক আছে? তো নেক্সট দিন তোমরা তোমাদের হলো জিমেলটাকে ঠিক করে নেবে, সবার নামটা ইত্যাদি সব ঠিক আছে, প্রোফাইল পিকচারটা সবার লাগাবে, দেবস্মিতার লাগাবে, সপ্তর্ষির লাগাবে, মেঘনার লাগাবে। ঠিক আছে? এটা তোমরা, আমি তোমাকে স্টেপটাও পাঠিয়ে দেবো, যদি তোমরা কেউ না পড়ো তোমরা জিমেলের মধ্যে চলে যাবে, অ্যাপটার মধ্যে গিয়ে উপরের কর্নারের মধ্যে যে গোলটা থাকে ওর মধ্যে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করে এখানে পার্সোনাল ইনফো সেকশনে প্রোফাইলে গিয়ে ওইখানে দেখবে চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে? এটা করে নেবে। এবার বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, সবাই একটু ফিডব্যাক দাও। দেবস্মিতা, সপ্তর্ষি, মেঘনা, একটু ফিডব্যাক দাও। ভাল লাগলো স্যার সব বুঝতে। সপ্তর্ষি হ্যাঁ স্যার, আপনি খুব ডিটেলে বুঝালেন, এটা খুব ভালো লাগলো। আর মেঘনা, ভালো লাগলো। এত বুঝতে পারছো তো, অফলাইন অনলাইন ওরকম বলে কোনো ব্যাপার হয় না, যদি তুমি ঠিকঠাক স্যারের কাছে পড়ো তোমাদের সেম ভাবেই হবে। আমার তো এখানে তো ইনিশিয়াল 11টা এরকমই, অনেকে জানে জানে না, তো তোমরাও যদি পারো কাউকে রেকমেন্ড করতে পারো, তো কোনো প্রবলেম হবে না। জাস্ট তুমি ওপর, আর এইখানে কি তোমরা আরো বেটার বুঝতে পারবে সমস্ত ব্যাপার স্যাপার। তুমি একটা সেন্টারে বলবে, আমি নিজেও যে অফলাইনে করাই, আমি কি সেন্টারের মধ্যে আছি, লোক আসতে করছে, জাস্ট তোমাদের ফিজিক্যাল একটা ব্যাপারটা আমি জাস্ট বুঝতে পারছি, এটাতে এইটা বুঝতে পারছি না, কিন্তু তোমরা কি আছে স্যার এত ডিটেলে খুলে বোঝাচ্ছে, তো তোমরা একদম পুরো প্রপার ভাবে জিজ্ঞাসাপত্র করে নেবে। ওকে? আর আমাদের অ্যাটেন্ডেন্স ট্র্যাক হয়, তো তোমরা সবাই ঠিকঠাক করে অ্যাটেন্ড করবে ক্লাসটাকে, এইটাই বলবো। আর চলো, নেক্সট ক্লাস আমাদের জবে আছে, তবে দেখা হচ্ছে। আর